আমি যে ঘটনাটি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি একটি সত্য ঘটনা। এটা আমার মামার সাথে ঘটে গিয়েছিল প্রায় 15 বছর আগে। আমার বয়স তখন 12 বছর। আমরা মাঝে মধ্যে আমার নানার বাড়িতে বেড়াতে যেতাম। বিশেষ করে যেসব ভালোবেসে যাওয়া হবে যখন গ্রীষ্মকালীন ছুটি থাকতো। আমি আর আমার আম্মু আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমার মামারা 7 ভাই এবং 5 বোন। আমার যে মামার সাথে ঘটনাটি ঘটেছিল, মামা খুব একটা বেশি পড়ালেখা করেননি, কৃষি কাজ করতেন। যেমন ধানের জমিতে মোটর দিয়ে পানি সেচ করা, কিন্তু তখন আমাদের স্থানীয় ভাষায় বলা হতো শ্যালো মেশিন। সেই শ্যালো মেশিন দিয়ে মানুষের জমিতে পানি দেয়া হতো। সে সময় গ্রীষ্মকাল ছিল, দিনের বেলা খুব একটা ভালো পানি উঠত না। এজন্য আমার মামা রাত জেগে জমিতে পানি দিত। আমার মামা প্রতিদিনই খোলা আকাশের নিচে বিছানা পেতে সেখানে শুয়ে থাকতো এবং সেখানেই সারা রাত ঘুমাতো। কেননা সেই সময় চোরের উৎপাত ছিল অনেক বেশি। রাত জেগে যদি মেশিন পাহারা না দেয়া হতো তাহলে চোর আপনার মেশিন না বলেই চেয়ে নেবে, এটা শিওর। সেজন্য আমার মামা সেখানে প্রতিদিন রাত জেগে মেশিন পাহারা দিত, প্লাস মেশিনের ঠিকভাবে পানি উঠছে কিনা সেটা পর্যবেক্ষণ করত। হঠাৎ একদিন সে স্বপ্নে দেখে যে বিশাল দানব আকৃতির একটা মানুষ তাকে বলছে যে তুই আমার রাস্তা থেকে সরে যা, তুই আমার রাস্তার সামনে কেন ডিস্টার্ব করছিস। সে স্বপ্নটা দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায় এবং সে ভয়ে ঘামতে থাকে। তুমি এত বড় ভয়ঙ্কর মানুষ এর আগে কখনো দেখি নাই যেটা স্বপ্নে দেখে। অর্থাৎ এই যে ফসলের ক্ষেতে পানি দেওয়ার জন্য তিনি থাকতেন এবং সেখানে মেশিন পাহারা দিতেন। রাতের সময়টাতে তিনি সেখানেই বিছানা করে ঘুমোতেন, যাতে করে মেশিন কেউ চুরি করে নিয়ে না যায়। এমন একদিন ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন যে একটা খুব বড় আকৃতির মানুষ, যেটা দেখলে খুব অস্বাভাবিক না যে আমাদের ভয় লাগবে, তো সেরকম একটা মানুষকে সে স্বপ্নে দেখে যে বলে যে তুই আমার রাস্তার মাঝখানে কেন আমাকে ডিস্টার্ব করছিস। তো এরপরে সে ঘুম থেকে উঠে যায় এবং সে প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করে। মামা বলল যে হয়তো আমি উল্টাপাল্টা ভেবে ঘুমাচ্ছি, শয়তান আমাকে উল্টাপাল্টা ভাবে ঘুমাচ্ছি, শয়তান আমাকে এগুলো দেখাচ্ছে। এগুলো ভেবে সে এটা কোনো পাত্তাই দিল না। ঘটনাটি আমার মামির সাথে শেয়ার করে এবং আমার মামি তাকে ভয় দেখায় যে তোমাকে ওখানে আর যেতে হবে না। কিন্তু আমার মামা নাছোড়বান্দা, সে ছিল অনেক সাহসী। মামির কোনো কথায় কান্না দিয়ে সে দ্বিতীয়বার আবার সেখানে গিয়ে থাকলো। আবারও সেদিন সে একই স্বপ্ন দেখে। তারপর সে একটু চিন্তিত হয়ে পড়ে, ভাবতে থাকে আমি বারবার একই স্বপ্ন কেন দেখছি। তখন তার একটু ভয় কাজ করে। আমার মামা গ্রামে ছোটখাটো কবিরাজিও করত, সেজন্য সে অনেক কিছুই জানত। তৃতীয় দিনের মতো আবার সেখানে গিয়ে তিনি ঘুমালেন। হঠাৎ করে আবার একই স্বপ্ন দেখেন এবং তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে যে দৃশ্যটি সে দেখে সেটা একেবারেই অন্যরকম। সে দেখে বিশাল দরবেশের মতো একজন মানুষ, তার সামনে একটা পা আর একটা পা পাশের গ্রামের রাস্তার উপরে এভাবে করে দাঁড়িয়ে তার সামনে ঝুঁকে আছে। দেখার সাথে সাথে ভয়ে তার বুকের ছাতিই যেন ফেটে যাচ্ছিল। সে ভয়ে কাঁপছিল। সেই ভয়ঙ্কর লোকটা তাকে বলে যে এই বেয়াদব, তোকে আমি এতবার স্বপ্ন যুগে বলেছিলাম যে তুই এখানে আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে আর বাধা দিস না, আমার রাস্তা থেকে সরে যায়, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। আজকে তোকে আমি মেরে ফেলবো। আমার মামা যেখানে ছিল সেটা গ্রাম থেকে অনেকটা দূরে, মাঠের ভেতরে। আশেপাশে তাকালে কাউকেই দেখা যায় না। সে চিৎকার দিলে হয়তো কেউই শুনবে না। এজন্য সে চিৎকার না করে একটু সাহস করে তাকে বলছিল, ঠিক আছে আমাকে 5 মিনিট সময় দিন, আমি একটু সামনে থেকে আসি। তারপর আমার মামা পানি দিয়ে অজু করে নেয়। সেই ভয়ঙ্কর অবয়ব সেটা দেখে মুচকি মুচকি হাসছিল আর সে বলছিল, তুই কোনোভাবেই আমাকে কোনো কিচ্ছু করতে পারবি না।
মামা অজু করে নিয়েছিল, কারণ অজু অবস্থায় থাকলে কোনো ভূত পেতনি বা জিন পড়ি কোনো কিছুই মানুষকে ক্ষতি করতে পারে না। অবশেষে মামা সেই অশরীরীকে বলল, আপনি কেন আমাকে বারবার ডিস্টার্ব করছেন, আমাকে কেন বারবার স্বপ্ন দেখাচ্ছেন? তখন সে বলল যে আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি, তুই আমার রাস্তায় বাধা দিচ্ছিস, তুই কেন আমার রাস্তায় এভাবে শুয়ে থাকিস? আমি তোকে বারবার বলছি যে আমার রাস্তা থেকে সরে যা, কিন্তু তুই আমার কথা শুনিস নাই। এজন্য আমি আজকে তোর সামনে এসে হাজির হয়েছে। আমার সাথে বেয়াদবি করার পরিণাম আজকে তোকে বোঝাবো। তোকে আজকে আমার রাস্তা থেকে আমি চিরদিনের জন্য সরিয়ে দেব। তার বিশাল বিশাল দাড়ি ছিল এবং সে আগুনের মতো, গোলার মতো লাল চোখ। মনে হচ্ছিল তাকে এখনই মেরে ফেলবে। তখনই মামা তাকে বলাটা, ঠিক আছে, এটা যদি আপনার রাস্তা হয়ে থাকে তাহলে আমি এখানে আজ থেকে আর আসবো না, কিন্তু আমাকে কোনো ক্ষতি করবে না, আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আমি ভেবেছিলাম যে স্বপ্ন দেখছি, এটা আসলে আমি এর আগে এরকম কখনো স্বপ্ন দেখি না, এজন্য আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। এই কথা শোনার পরে সেই অবয়ব হাসতে থাকে এবং গ্রামের রাস্তার উপর দিয়ে আছাড় দিয়ে ফেলে রেখে যায় আমার মামাকে। সকালে গ্রামের মানুষ তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসা করে তার জ্ঞান ফিরিয়ে আসে, কিন্তু সে আর কোনো কথা বলতে পারে না। অনেক চিকিৎসা করার পরে ডাক্তাররা তাকে ভালো করতে পারেনি এবং অনেক কবিরাজ দেখানোর পরে অবশেষে আসলে কোনো কাজ হয়নি, সে এখনো কথা বলতে পারে না। আমার নাম ইমতিয়াজ রহমান। আমি যে ঘটনাটা শেয়ার করছি সেটা ঘটেছিল আজ থেকে 3-4 বছর আগে। এটা এমন দুই বন্ধুর ঘটনা যারা প্রায় রাতেই সিনেমা হলে যেত সিনেমা দেখতে, এবং হলের শো শেষ করে বাড়ি ফিরতে তাদের প্রায় বেশ রাত হয়ে যেত। এক কথায় তারা দুজনেই ছিল সিনেমার ভক্ত, অর্থাৎ রাতে সিনেমা দেখাটা তাদের জন্য একটা নেশার মতো। তারা দুজনেই একই গ্রামে বাস করত এবং তাদের দুজনের বাড়ি ছিল পাশাপাশি। তাদের গ্রামটি ছিল খুব নিরিবিলি এবং সিনেমা হল ছিল তাদের বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেই দিন তারা হলের শো শেষ করে বাইরে বের হয়ে দেখতে পেল যে বাইরে একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। প্রতিদিন তারা হল থেকে বেরিয়ে রিকশায় করেই বাড়ি ফেরে, কিন্তু সেদিন প্রচণ্ড বৃষ্টির কারণে হলের বাইরে কোনো রিকশা তারা পেল না, যানবাহন ছিল না, তাই তারা পায়ে হেঁটেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তাদের বাড়ি ফেরার রাস্তা ছিল মেইন রাস্তা থেকে একটু ভেতরেই। 2-1টা রিকশা আর সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন সেই রাস্তায় যাতায়াত করতে পারে না। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর একটা মস্ত বড় বাঁশঝাড়। রাত তখন প্রায় 11:15 কি 11:30 মতো হবে। তারা দুজনে তাদের বাড়ি যাওয়ার সেই রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। একটু দূর যেতেই তারা তাদের সামনে একটা রিকশা দেখতে পেল। তারা রিকশার কাছে গেল এবং রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো, ভাই যাবেন? রিকশাওয়ালা কোনো উত্তর দিল না, কোথায় যাবেন তাও জিজ্ঞেস করলো না, শুধু তার ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো, অর্থাৎ উপরে নিচে করে ঘাটটা নাড়লো যাতে বোঝা গেল যে সে যেতে ইচ্ছুক। এরপর তারা দুজনে রিকশায় উঠে রিকশা চলতে শুরু করলো। কিছু দূর সামনে এগোতেই তাদের মধ্যে একজন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলো যে ভাই, এত রাতে বৃষ্টির মধ্যে রিকশা চালাতে আপনার ভয় করে না? কিন্তু রিকশাওয়ালার মুখ থেকে এবারও কোনো উত্তর বের হলো না। এবার তারা দুজনেই একটু অবাক হয়ে গেল, কারণ তারা তো প্রশ্ন করছে, একটা মানুষ তো উত্তর দেবে। তাদের মধ্যে একজন সেই রিকশাওয়ালার পায়ের দিকে তাকালো এবং সে হাত দিয়ে ইশারা করে তার পাশের জনকে তাকাতে বলল। তারা দুজন তাকিয়ে যা দেখল তাদের তাদের দুজনেরই শরীর শিউরে ওঠে। তারা দেখল রিকশাওয়ালার পা দুটো কোনো স্বাভাবিক মানুষের পায়ের মতো নয়, বরং তার পা দুটো ছিল অনেকটা ঘোড়ার পায়ের মতো, এবং তার পা দুটি রিকশার প্যাডেল থেকে অনেকটা উপরে, অর্থাৎ সে প্যাডেলের সাথে পা স্পর্শ না করেই রিকশা চালাচ্ছে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ
রিকশাওয়ালা পেছন ঘুরে তাদের দুজনের দিকে তাকালো। এবার তারা দেখল রিকশাওয়ালা সেই ভয়াবহ চেহারাখানা। তার চোখ দুটো ছিল এমন যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার চোখ কোনো কিছুতে খেয়ে ফেললে ভেতরে যেমনটা অন্ধকার থাকে ঠিক তেমন, এবং তার মুখের উপরের মাংসগুলো অনেকটা খুলে খুলে পড়ছে এবং তা থেকে রক্ত বের হয়ে আসছে, যেমন তাজা রক্ত। তাদের দুই বন্ধুর মধ্যে একজন ছিল একটু ভীরু টাইপের। এই পরিস্থিতি দেখা মাত্র সে রিকশায় বসা অবস্থায় অজ্ঞান হয়ে যায় এবং আরেক বন্ধু চিৎকার করে সেখান থেকে দৌড়ে চলে যায়। অবশেষে একটা বাড়ির সামনে গিয়ে এসে পড়ে। সে বাড়ির সামনে গিয়ে ধাক্কায় এবং বাড়ির লোকজন বাইরে বেরিয়ে আসে এবং সবকিছু শুনে আরও লোকজন এবং লাঠির সোঁটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখে তার সেই বন্ধু অজ্ঞান অবস্থায় একটা ঝোপের উপরে পড়ে আছে। কিন্তু সেখানে সেই রিকশা ও রিকশাওয়ালার রূপী সেই বিভৎস চেহারার লোকটার কোনো চিহ্ন তারা পায়নি। এরপর বাড়িতে গিয়ে তাকে ট্রিটমেন্ট করা হয় এবং আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠে। এরপর তারা রাতে আর সিনেমা দেখেন। এই ঘটনাটি আমাদের এলাকাতেই ঘটে যাওয়া একটা ঘটনা। আমি চলে যাচ্ছি মনির সাহেবের ঘটনায়। 2014 সালের কথা। তখন তিনি মনির সাহেব প্রথম গিয়েছিলেন সৌদি আরবিয়াতে। তাবুক নামে একটা প্রভিন্সে গিয়েছিলেন। খুব সুন্দর ছিমছাম একটা প্রভিন্স, যেটা সেখানে পাহাড় আছে, আবার সবুজ গাছও আছে, অনেক সুন্দর সবুজ, মানে একেবারেই রুক্ষ মরু না, সুন্দর মরুদ্যান আছে সেখানে, অনেক খেজুর গাছ, পাশে ঝোপ ঝাড় গাছপালা দেখা যায় বেশ কিছু। একদম খাড়া পাহাড়ও আছে, তার আশেপাশে এই ধরনের সুন্দর মরুদ্যানও আছে। আর ঠান্ডার সময় বেশ ঠান্ডা পড়ে তাবুকে। তো এরকম একটা স্টেটে তিনি যান এবং তিনি গিয়ে প্রথম যেই কাজে তিনি যোগদান করেন সেটা হচ্ছে তাদের পারিবারিক একটা গ্যারাজ, অটো গ্যারাজ। সেখানে গাড়ি ঠিক করা হয় এবং এটা তার দুই ভাই ছিল সেখানে, একজন বড় ভাই একজন ছোট ভাই। তারা দুইজন অনেক আগে থেকে সেখানে ছিলেন এবং তারা ওই গ্যারাজটা পরবর্তীতে লিজ নেন। লিজ নিয়ে সেখানে তারা কাজ শুরু করেন। তো মনির সাহেব সেখানে গিয়েই তাদের সাথে শুরু করেন কাজ। আর তিনি যখন যান তখন তাদের সাথে তার একটা মানে সুন্দর বন্ডিং হয়ে যায়, কারণ যেহেতু দুই ভাই আছে সেখানে, তাদের সাথে খুব ভালো বন্ডিং হয়। তো তিনি বর্ণনা দিয়েছেন গ্যারাজটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলা হয় এবং সেটা একটু দূরে মানে একেবারে শহরের আউটস্কার্ট এটা। এবং সেই আউটস্কার্টে যেই জায়গায় তার পাশ থেকে শুরু হয় মরুভূমি। মরুভূমিটা একটু ডিফারেন্ট, যেটা বললাম তাবুকের মরুভূমি মানে ধূসর মরুভূমি কিছু দূর গেছে, তারপরে ঝোপঝাড় আছে এবং মরুভূমির মাঝেই মরু ঘাস আছে এবং এর মাঝেই দেখা যাচ্ছে যে খেজুর গাছ উঠেছে, বেশ কিছু জংলা ঝোপ আছে এরকম, আর উঁচু উঁচু পাহাড়, বেশ উঁচু উঁচু পাহাড়। তো এরকম একটা জায়গায় এবং আউটস্কার্টে সেখানে ওই তাদের গ্যারাজ থেকে কাছাকাছি এলাকায় আরও যেসব জিনিস আছে সেগুলো ইন্ডাস্ট্রিয়াল জিনিস। সেখানে দেখা যাচ্ছে যে গ্যাস রিফিউলিং এর, তারপরে প্রোপেন ট্যাঙ্ক তৈরি করে এরকম জায়গাগুলো আছে, কোনো জায়গায় পেইন্টিং এর কাজ আছে, মানে এরকম ব্যাপার স্যাপার। এবং ওখানে উটেরও কিছু খামার আছে ওই আউটস্কার্টে। মোটামুটি দেখা যায় রাতের বেলায় মানুষজন একেবারেই থাকে না এবং শহর থেকে বাইরে মোটামুটি বেশ ঠান্ডা হয়ে যায় এবং শীত আসার আগেই ঠান্ডা পড়া শুরু করে। আর যখন মানে উইন্টার এসে পড়ে তখন সেখানে একেবারেই মানে মাইনাস টেম্পারেচারে চলে যায়, এরকম একটা অবস্থা। তো উনি গেলেন, গিয়ে প্রথম কয়দিন ইউজ টু হলেন, ভাইদের সাথে এটা ওইটা দেখলেন, তার কাজ বোঝার ছিল, তিনি বুঝছিলেন, ভাইদের সাথে কাজ দেখছিলেন, এরকম একটা অবস্থা 2-1 দিন। তো দেখলেন যে মানে ওনাদের গ্যারাজটা হচ্ছে এরকম, একটা হচ্ছে দোতলা একটা ছোট একটা স্থাপনা যেখানে তাদের মূল অফিস এবং সেখানে সব রকমের পেপার ওয়ার্ক হয় এবং টুলস থাকে ইত্যাদি ইত্যাদি। তারপর তার থেকে বেশ খানিকটা দূরে সেখানে ওয়ার্কশপটা, যেখানে গাড়ি ঢুকিয়ে কাজ করা হয়, এবং তার থেকে বেশ খানিকটা দূরে একটা দোতলা একটা বিল্ডিং এর মতো আছে, যেটার ওপরতলা নিচতলা একসাথে, এবং তার পাশেই একটা ছোট জায়গা যেখানে নাকি সেখানে ক্রেনগুলো থাকে, ক্রেন শ্যাফটগুলো থাকে যেটা দিয়ে মানে টেনে তোলা হয় গাড়িগুলোকে, এবং সেখানে অনেক গাড়ির যে ফ্রেম ড্যামেজ থাকে, তারপর ডেন্টিং জব থাকে, সেগুলো ঠিক করা হয় এখানে। তো ওই একেবারে কাছাকাছি একটা জায়গায় সেখানে আবার অনেক সময় ট্রান্সমিশন ইত্যাদি বের করতে হয়, টেনে ইঞ্জিন তুলে ফেলতে হয়, তো ছোট ক্রেন ট্রেন এগুলো সব ওইখানে। তো ওই জায়গাটায় একটা বেশ উঁচু 2 তলা ঘরের মতো, উপরে টিনের ছাদ, মাঝখান দিয়ে ফাঁকা, সেখান দিয়ে ক্রেনের মাথাটা নামানো হয় আর কি।
তো এগুলোর একটু বর্ণনা দিয়ে নিলাম বিকজ ঘটনার সাথে এখানে সংযোগ কিছু যোগসাজশ আছে এই কারণে। তো সন্ধ্যার পর মনির সাহেব দেখা যেত যে ওই সময় কাস্টমার আর থাকতো না। সন্ধ্যার পর গাড়িগুলা মানে ওখান থেকে চলেই যেত, বেশিরভাগ যেগুলো ঠিক করতে আসতো মানে দিনের গাড়ি যেটা দিনে চলে যেত, এবং যেগুলো দেখা যেত যে রেখে যেত সেগুলোকে তারা ড্রাইভ করে তাদের ফাঁকা লট ছিল, লটটা তাদের জায়গা থেকে একটু সামনে, সেখানে যে একেবারে পার্ক করে রেখে আসা লাগতো, একদম হিসাব করে সিরিয়াল নাম্বার দিয়ে কোনটা কখন যাবে, কোন গাড়িটার সিরিয়াল কখন পড়বে, এরকম একটা অবস্থায় সেখানে সিরিয়াল করে রাখা হতো। তো এই কাজগুলোতেও মনির সাহেব তিনি তার করতে হইতো এগুলো ওদের সাথে গিয়ে, এবং যেখানে গাড়ি রাখা হতো তার ওই পাশেই কিন্তু বেশ খানিকটা ছোট ফেন্স আছে। এই ফেন্সের ওই পারেই দেখা যাচ্ছে ফাঁকা জায়গা। ফেন্সটা আসলে তার কাটার বেড়ার মতো দিয়ে করা, বেশ পিলারের উপরে তার কাটার বেড়া, এক বুক থেকে কিছুটা উঁচু, আর তার পাশে কিন্তু ফাঁকা জায়গায় নুড়ি পাথর দেখা যায়, তার ওই পাশে দেখা যায় মরু ঘাস কিছু আছে, ঝোপঝাড়, এবং দূরে তাকালে দেখা যাচ্ছে পাহাড়, উঁচু উঁচু পাহাড় মরুভূমির। বেশ মানে অন্যরকম লাগতো, যেটা মনির সাহেব বলছে যে সন্ধ্যার পর যদি পার্কিং লটে গিয়ে দাঁড়ানো যায়, ওখান থেকে দূরে তাকালে বুকটা কেমন যেন একটু কেঁপে ওঠে, কারণ একেবারে ধূসর, কিছুই নাই। মানে দেখা যাচ্ছে যে মানে ওই যে দূরের পাহাড়গুলো দেখলে মনে হতো রুক্ষ পাহাড়, আর এই যে হালকা পাতলা গাছগাছালি এগুলো দেখলে আরো গা ছমছম করে, মানে একটু অন্যরকম লাগে। একেবারে যদি শুধু বালি হইতো একরকম সিন, কিন্তু এগুলোর জন্য একটু অন্যরকম লাগে নিজের কাছে। তো যাই হোক, সন্ধ্যার সময় অনেক সময় তারা ওই গাড়ি রেখে আসার সময় দাঁড়াইতো, ওখানে গল্প গুজব করতো, ধূমপান করতো। তো তাদের মধ্যে অন্যরকম একটা মানে মিস্টারি কাজ করতো, মানে তারা একটা মিস্টেরিয়াস মোডে চলে যেত এখান দাঁড়ায়। আর আকাশে চাঁদ থাকলে তো কথাই নাই। মাঝে মাঝে দেখা যেত দু একটা ছোটখাটো ভূতের গল্প হইতো। তাদের সাথে কিছু পাকিস্তানি শ্রমিকও ছিল, কাজ করতো সেখানে, তারা মেকানিক আর কি। তো তারাও মাঝে মাঝে দু একটা এরকম কথা বলতো, তো ওরা এড়াই যেত আর কি, আর কথাটা নিত না। মানে দেখা যেত যে যারা ওখানে আসে মূলত তারা এই কথাগুলো শুনতে চাইতো না। তো মনির সাহেব জিজ্ঞেস করছে অনেক সময় যে কেন তোমরা এগুলো নিয়ে আলাপ করতে চাও না, কি ব্যাপার, মানে ভালো তো, মানে বেশ ভয়ের তো জায়গাটা। তো তারা বলতো, এখানে যারা কাজ করতে বিশেষ করে যারা পাকিস্তানি ছিল বলতো যে না, এই জায়গা খারাপ, গোল আছে, এইসব নিয়ে আমরা আলাপ করি না, এইসব আলাপ করলে এগুলার দেখা পাওয়া যায়। তো যাই হোক, এগুলা টুকিটাকি শুনে মনির সাহেবের কাছে একটু অন্যরকমই লাগতো, গা ছমছম করে উঠতো, যেহেতু কেউ নাই আশেপাশে। এবং সন্ধ্যার পর দেখা যেত যে কেউ দূরে আগুনে কিছু পোড়াইছে ডালপালা, মানে ওদের কিছু মানুষ ছিল তারা ছোটখাটো একটা ক্যাম্প ফায়ারের মতো বানাইতো। তো দেখা যেত যে একেবারে অন্যরকম লাগতো, সে কাঠ পোড়া ডালপালা পোড়া গন্ধটা যখন ভেসে আসতো, আর ওই পেছনের দিকে তাকাইলে একটু অন্যরকম লাগতো। তো এরকম কাজ করতে করতে একদিন তারা রাতের বেলা সব গোছায় ফেলছে এবং গ্যারাজ ক্লোজ করবে, এই সময় একটা পুলিশের গাড়ি আসলো। তো পুলিশ প্রায় ওখানে কাজ করে, তো অনেক পুলিশের গাড়ি সেখানে কাজ করে। তো এসে ওই পুলিশের সাথে মনির সাহেবের ভাই, ওনার নাম সম্ভবত জামাল বলছে, তার সাথে ভালো সম্পর্ক ছিল। তো তাকে বলতেছে যে আমার গাড়িটা দেখে দাও, আমার ইমার্জেন্সি লাগবে, এখানে আমার সমস্যা আছে। তো বলে কিসের সমস্যা করতেছে, বলছে অল্টারনেটরের সমস্যা করতেছে, মনে হচ্ছে যে ব্যাটারি ড্রেন আউট হয়ে যেতেছে, চার্জ থাকতেছে না গাড়িতে। আমি কয়েকবার জাম্প নিছি অন্য গাড়ির থেকে, কিন্তু থাকতেছে না, বারবার ব্যাটারি ড্রেন আউট হয়ে যায়, স্টার্ট বন্ধ হয়ে যায় পরে। তো তার মানে অল্টারনেটারের সমস্যা হয়েছে, অল্টারনেটার চেঞ্জ করে দাও, আমাকে চেঞ্জ করে দাও। আর ওদের পুলিশের সাথে নাকি এরকম সিস্টেম ছিল যে টিকিট সিস্টেম আর কি, যে পুলিশে যে কাজগুলো করতো সেগুলো তারা ওই যে ওখানে সিল মেরে, পুলিশ ডিপার্টমেন্টের আছে ওখানে সিল মেরে কাজ করে দিত আর কি, যে গাড়ির ইউটার বিল পরে হইতো আর কি। তো যাই হোক, পুলিশ এসে এক জায়গাতে কাজ করে না, তো এরকমই এই গ্যারাজের একটা স্টেশন পুলিশের গাড়ির জন্য। তো মনির সাহেবের ভাই বলতেছিল যে এখন রাত হয়ে গেছে, আমাদের বন্ধ করে দিতে হবে। বলে না না, আমি জানি না, এটা করে দাও। এবং ওরা একটু মানে মাথা একটু গরম, বলে না এটা করে দাও। তাহলে আমি, সে হচ্ছে সিনিয়র অফিসার পুলিশের, সে বলতেছে আমি লিখে দিতেছি। তো তখন বললো যে আর কোনো সমস্যা, বলে যে হ্যাঁ, আর ওই যে ইসের আমার হইতেছে, আমার গাড়ি ওভারহিট হইতেছে, তার মানে মনে হয় রেডিয়েটরের সমস্যা আছে। তো বললো যে রেডিয়েটার সমস্যা, রেডিয়েটার ফ্ল্যাশ করতে হবে, রেডিয়েটার ফ্ল্যাশ করতে তো সময় লাগবে আপনার, হোস্টোস কিছু ফাটা থাকলে তো সমস্যা। বলে না, তুমি করে দাও, যা করো কমপ্লিট করে দিবে আমারে, আমি রাত্রেবেলা রেখে যাচ্ছি গাড়ি, আমি এসে সকালবেলা গাড়ি নিব, তো ফার্স্ট আওয়ারে, আর আমার একটা গাড়ি দাও যাওয়ার জন্য এখান থেকে, আমি স্টেশনে যাব এখন। তো খুবই মানে একটা অস্বস্তিতে পড়লো মনির সাহেবের সে ভাই, কিছু করার নাই, সে গাড়িটা রিসিভ করে রেখে তাকে পৌঁছানোর জন্য একটা গাড়ি দিয়ে দিল। সেই লোক বললো যে আমি আবার আসতেছি ভোরের দিকে, এসে গাড়ি নিয়ে যাবো বলে চলে গেল পুলিশের লোকটা গাড়ি রেখে। তো মনির সাহেবের ভাই খুব বিরক্ত, সারাদিন কাজকর্ম করছে, মনির সাহেবকে বললো যে আয় আমার সাথে।
মনির সাহেব গেল, তার সাথে যে দেখতেছে গাড়ি কি করবে, ঢুকায় দেখতেছে আসলেই তার ওই ওয়াটার পাম্প নষ্ট হয়ে গেছে, গাড়ির যে ফ্লো করে ওয়াটার পাম্প ওইটা নষ্ট হয়েছে, প্লাস তার রেডিয়েটারে ক্লগ আছে। তো সুতরাং রেডিয়েটার ফ্ল্যাশ করতে হবে, ওয়াটার পাম্প চেঞ্জ করতে হবে, তার যে অল্টারনেটর এটাও মানে কাজ করতেছে না, এটাও চেঞ্জ করে ফেলতে হবে। তো যাই হোক, তারা কাজ ধরলো প্রায় 9টার থেকে এবং কাজ শুরু করলো। মনির সাহেব জিনিসপত্র এগিয়ে দিতেছে আর তার ভাই কাজ করতেছে, একেবারে মানে টায়ার্ড, সে মন মেজাজ খুবই খারাপ, কারণ সারাদিন এগুলোর সাথে ছিল এবং রাতের বেলা এগুলো একসাথে এতগুলো কাজ পড়ছে। তো তিনি গোছা এবং এই পার্টসে যে ওয়াটার পাম্পের ওই তার যে গাড়ির মডেল নাম্বার দিয়ে তার শেলফ থেকে পার্টস নামায় আনতে হইতেছে, এটার কোনটা, এগুলো দেখে মানে অনেক কাজ আর কি, নামায় এনে কাজ করতেছে। তো মনির সাহেব কিছুক্ষণ থাকলো, তার কাজ টাজ করতেছে। তো তিনি একটা সময় একটু বেরোয় গেলেন হেঁটে ওখান থেকে, বোরিং লাগতেছিল কাজ করতে করতে। তখন প্রায় রাত 1:30-2টা বাজে এরকম একটা সময়। তো বাইরে এসে আড়মোড়া ভাঙতেছেন তিনি, তখন তার চোখ গেল তাদের দূরের বিল্ডিংটার দিকে, যেই বিল্ডিংটা মানে 2 তলা, যে বিল্ডিংটা যেটার পাশে ট্রেন লাগানো আর কি। তো সেটা টিনের ছাদের উপরে তার চোখ গেল, মনে কি এটা নড়াচড়া করতেছে। মনির সাহেব চিন্তা করলেন কি নড়ে উপরে, ভালো মতো তাকানোর চেষ্টা করলো, তাকায় দেখতেছে অন্ধকারে বোঝা যাচ্ছে না, চাঁদে ঢাকা, মানে মেঘে ঢাকা চাঁদ। একটু পরে আস্তে করে চাঁদটা বের হয়ে আসলো, আলো পড়তে একেবারে মানে অবাক হয়ে গেল। মনির সাহেব আসলে প্রথমে অবাক হয়েছে, কি মনে হচ্ছে ধূসর কিছু একটা ছাদের উপর বসে আছে, কিন্তু বেশ বড়। তো একবার তিনি ভাবলেন এটা কি কোনো পাহাড়ি ঈগল বা কিছু নাকি। পাহাড়ি ঈগল কিন্তু বেশ বড় হয়, অনেকটা শকুনের মতো সাইজ হয় প্রায়, মানে আছে পাহাড়ি ঈগল কিছু আছে বিশাল শকুনের মতো সাইজ। তো তিনি ভাবলেন যে এরকম কিছু নাকি, পরে দেখলেন না, এটা তো আরো বড়, মানে একটা শকুনের 3 গুণ সাইজ হবে, এত বড়। এরকম বড় তো ঈগল বা শকুন কোনোটাই না। মাথা সোজা করলো, তখন তার বুকের মধ্যে ধক করে উঠলো। তিনি তাকায় দেখতেছেন যে একটা পাখির মতো শরীর, একটা পাখির মতো, কিন্তু শরীরটা মানুষের মতো, আর পা দুটো মনে হচ্ছে লম্বা। সে পা দুটা ওই যে তাদের যে ক্রেনের যে অংশটা, মানে জায়গাটা ফাঁকা, ওই জায়গাতে পা নেমে গেছে নিচে, এবং উপরের অংশটা ধূসর, কালচে ধূসর, যেখানে চাঁদের আলো পড়ছে। এবং এক পর্যায়ে দেখলো সে পাখির মতো এটা ডানাটা মেলে দিল, তো বিশাল 2টা ডানা এরকম মেলে ধরছে, এবং মাথাটা ঘুরায় তার দিকে তাকাইছে। মনির সাহেব 1 সেকেন্ড দেখছে, দেখে একেবারে জমে গেছে তিনি ভয়ে। দেখতেছে চোখগুলা জ্বলতেছে এটার চাঁদের আলোতে, মনে হচ্ছে তাকেই দেখতেছে মনির সাহেবকে। তো মনির সাহেব ভয়ের চোটে তার ভাইকে ডাক দিয়েছে আস্তে আস্তে করে, মানে খুব জোরে চিৎকার করাটাই, বলছে ভাই ভাই। তো সে আবার শুনতেছেন কিছু, কি কি সমস্যা কি, ভাই 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 প্লিজ আসেন, এদিকে আসেন। তো তার ভাই একটু ওদিকে তাকায়, তারপর আস্তে আস্তে আসলো সামনে, এসে মনির সাহেব যেদিকে তাকায় আছে ওদিকে তাকাইতেছে। তো তাকায় তিনি, মনির সাহেব বলতেছে আপনি দেখছেন? বলা দেখছি, তুই মাথা ঘুরে এদিকে চলে আয়, তাকাইস না ওদিকে, তুই মাথা ঘুরে চলে আয়। মনির সাহেব খুব ভয় পাইছে, ভয়ে তিনি মনে মনে কাঁপতে কাঁপতে, মনে মনে দোয়া পড়তে পড়তে হেঁটে তিনি চলে আসলেন তাদের ওই গ্যারেজে ঢোকার যে রাস্তাটা, সেখানে তাকায়। তখন এর মধ্যে একটা শব্দ শুনলেন হালকা, সেটার মধ্যে শব্দটা হলো কেমন জানি দরম দরম, মানে এই যে ওটার ছাদটা ছিল মোটা করগেটের টিনের, সেটার মধ্যে যদি জোরে জোরে পাড়া দিয়ে কিছু যায় সেরকম শব্দ দিয়ে। তাকায় দেখলেন ওই জিনিসটা ওইদিকে ঢালে নেমে গেছে। তো তিনি দৌড় দিয়ে ভিতরে চলে আসলেন, এসে তার ভাইকে বলতেছেন ভাই এটা কি দেখলাম, কি ছিল এটা, আপনি দেখছেন? হ্যাঁ দেখছি, এটা এখানে আসে এরকম, এগুলা এই জায়গাটা খারাপ, ভালো না, এদিকে তাকাইস না, এরকম কিছু দেখলে মাথা ঘুরে অন্যদিকে সরে যাবি। তো মনির সাহেব প্রচন্ড ভয় পাইছে, তিনি আসলে তার শরীর মানে একেবারে শিশির করতেছে, বলছে যে এটা কি মানে খারাপ জিনিস? বলে হ্যাঁ খারাপ জিনিস, এগুলোর দিক তাকাইস না, তবে কারো ক্ষতি করে নেই এখনো, তো সুতরাং এত মানে করিস না। বলে তাকে বলে যে থাক, একটু পর আমরা কাজ প্রায় শেষ, কাজ শেষ করে আপনার ঢুকে যাবো বাসায়। তো তাদের গ্যারেজের উপর তলায় ছিল তাদের ঘর আসলে থাকার। তো যাই হোক, খানিকক্ষণ মনির সাহেব ছিলেন তার সেই ভাইয়ের সাথে, এবং বেশ ভয় নিয়েছিলেন অনেকক্ষণ। তো যাই হোক, তাদের কাজ মোটামুটি শেষ করে তার ভাইও দেখা গেল যে খুব দ্রুতই গাড়ির কাজ প্যাক করে তিনি তাড়াতাড়ি ওখানে মানে লক করে তিনি উঠে গেলেন মনির সাহেবকে নিয়ে 2 তলায়। এবং যাওয়ার সময় তাদের উঠতে হলো একটা সিঁড়ি দিয়ে বাইরে, সে সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশ ভয় লাগতেছিল মনির সাহেবের কাছেও, তার ভাইও মনে হলো বেশ টেন্সড। তো যাই হোক, 2 জনে হেঁটে ঘরের মধ্যে ঢুকে গেলেন। এরপরে তিনি এই ঘটনাটা আর কারো কাছে বলেন নাই মনির সাহেব, তার ভাই বলছে যে খামাকে এগুলো আলোচনা করিস না, এখানে আরো মানুষ আছে, ভয় পাইবো, করবো। তো চুপ করেছিলেন মনির সাহেব, নিজের মধ্যে রাখছিলেন, তখন আর কিছু বলেন নাই। কয়দিন পরের ঘটনা, তাদের ওখানে 2 জন পাকিস্তানি
কাজ করতো। একজনের নাম জালাল, আরেকজনের নাম কি জানি একটা বলছিল, উনি আমার সঠিক মনে নেই। তো যাই হোক, সেই জালাল আর সেই আরেকজন তার যে বন্ধু, দুজনে রাতের বেলা বেরোইছে আর কি। ওনারা তখন ঘুমায় গেছে, মনি সাহেবরা শুয়ে পড়ছে, ঘুম এসে গেছে। তো এই জালাল মাঝে মাঝে রাতের বেলা বের হইতো, বের হয়ে সে ওই বসতো, বসে ওখানে হেঁটে যেত, আবার ওই পার্কিং লটের দিকে যেত, যে তারা ওখানে ধূমপান করতো, একটু ঘোরাঘুরি করতো দুজনে। মানে তাদের ভিতরে একটা ব্যাপার ছিল। আবার নিচতলায় তাদের একটা ল্যান্ড ফোন ছিল, ওইখান থেকে তারা চেষ্টা করতো দেশে ফোন করার জন্য, মানে ওই যে কল বুক করে। তো মোটামুটি তারা রাতে জেগে থাকতো বেশ খানিকক্ষণ। তো ওই দিন ওই জালাল আর সাথের যে তার রুমমেট দুইজনে বের হয়ে গেছে ঘর থেকে। মনি সাহেবদের ঘুম চলে আসছে, তারা প্রায় ঘুমায় গেছে। তো বেশ খানিকক্ষণ পরে দেখে যে একেবারে ঘরের মধ্যে মানে দরজার উপরে হুমড়ি খেয়ে মানে ধুম ধারাম করে কে পড়লো। তো লাফ দিয়ে উঠছে মনি সাহেব। ঘটনা কি, তার ভাইও লাফ দিয়ে উঠছে, কি ব্যাপার কি? তো দেখলো যে ওই জালাল যে আছে সে ঢুকলো, ঢুকে বলতেছে, আবে মনির জামাল इधर क्या है, इधर जिन्नात है, इधर गोल है, तुम लोग देखा क्या पहले? तो মনি সাহেব ভাই বলছে, আস্তে আস্তে, এই আইস্তা বাত করো, क्या हुआ, কি হয়েছে? তো বলতেছে, নেই मैंने देखा, মানে আমি দেখছি। বলে কি? বলে যে আমি বাইরে গেছিলাম, আমি ওখানে বসে কিছুক্ষণ উপরে বসেছিলাম, তারপরে আমি আস্তে আস্তে একটা সিগারেট নিয়ে সিগারেট খেতে খেতে টানতে টানতে গেছি নিচে হাঁটতে হাঁটতে একটু দূরে গেলাম, গিয়ে আমি ওই যে তোমাদের ওই পার্কিং লটের কাছে দাঁড়াইলাম। তখন দাঁড়ায় বেশ খানিকক্ষণ আমি সিগারেট টানতেছি আর নিজের মতো আসি। তো হঠাৎ করে আমার মনে হলো যে তোমাদের যে ওই চেইন কোপ্পা যে রুম, সেটার উপর দিয়ে কেউ হাঁটতেছে। তো মনে হলো কি হাঁটে এত রাত্রেবেলা, এখানে কি হাঁটে? এখানে তো আমাদের কোনো বিড়ালও নাই। তো তাকাইলাম, তাকায় দেখি যে মনে হলো ধূসর আলোর মধ্যে, মানে চাঁদের আলো তো ধূসর ভাবে পড়ছে, এর মধ্যে বোরখা পরা কোনো মহিলা, এবং সেই মহিলার হাইট বেশ বেশ লম্বা, হেঁটে যাইতেছে এবং খুব উদ্ভট। মানুষ যেমন বোরখা পরে থাকলে, একটা মেয়ে মানুষ, সে নিচু হলে তার কোমর থাকে এক জায়গায়, পা থাকে একটা হাইটের সামঞ্জস্য থাকে, এটা সামঞ্জস্যটা অন্যরকম। এটার মনে হচ্ছে কোমরের থেকে পা অনেক লম্বা, আর পা দুইটা কেমন জানি বাঁকা বাঁকা। তা আমি তো সাথে সাথেই মনে করছি এটা চুড়েল জিন্নাত, এটা এখানে কেমনে আসছে? তা আমি অনেকক্ষণ তাকায় ছিলাম, তারপর দেখি এটা আমার দিকে তাকাইছে মাথা ঘুরায়, এবং তার মাথা এই আরব বোরখার মতো। আরব বোরখাতে নিকাব যেটা থাকে, যে নিকাবের মধ্যে কিন্তু চোখের মধ্যে গোল গোল দুটো ফুটা থাকে শুধু, আর কিছু না, আর নিচের দিকে কিছু ঝালর থাকে। তো এটা ঝালর টালর নাই, দুইটা ফুটা এরকম অন্ধকারের মধ্যে বলছে কালো একটা ফুটা, মানে ধূসর যে চাঁদের আলোতে পড়তেছে মনে হচ্ছে কালোর উপরে শুধু চোখের জায়গায় দুটো ফুটা, এবং কিছু দেখা যাচ্ছে না, এবং সেটা আমার দিকে তাকায় আছে। তারপরে এটা করলো কি, হাঁটতে হাঁটতে কর্নারে যে একটা পা নামায় দিল, এত লম্বা পা তার, সেই পা যা ঠেকলো নিচে মাটিতে, এবং তারপর আরেক পা দিয়ে মাটিতে নামলো আমার দিকে তাকায়। আমি ভয়ে দৌড় দিছি, মানে मैं रह ना सका, मैं दौड़ के ऊपर आ गया। तो बोले যে আমি উপরে আসছি, नहीं भाई मैं इधर नहीं ठहरूंगा, কাল সে চলা যাऊंगा इधर से, মানে আমি এখানে থাকবো না, আমি চলে যাবো কালকের থেকে, আমি থাকবো না এখানে। তো মনির সাহেবের ভাই অনেক বুঝাইলো তাকে যে আরে চিন্তা করো না, এরকম হয়, এটা তো তুমি দেখতেছো রেতকে বহুত নজদিক হাম লোক, মানে এই পাশেই মরুভূমি, তার পাশেই হচ্ছে আমরা এখানে থাকি, তো এইখানে তো এরকম থাকবেই জিন্নাত, কি উঠার রেও, হ্যাঁ মানে দোয়া পড় না, মানে দোয়া পড়ে তারপর থাকবা, এত চিন্তা করো কেন? সে বলছে নেই নেই मैं नहीं रहूंगा। এই যে জালাল আসছিল পরবর্তীতে, আসলে খুব নিউ আসছে এখানে, এবং সে প্রচন্ড রকমের ভয় পেয়েছে, সে নাকি আর থাকবে না। তো কি আর করার, মনির সাহেবের ভাই রাতের বেলা উঠে দোয়া পড়লেন, নামাজ কালাম পড়লেন, আর তো কিছু করার নাই, আর ঘুম ভেঙে গেছে। মনির সাহেবও খেয়াল করলেন ভাই কি করতেছে, উনি ওরকম দোয়া পড়লেন আর কি। আর ওই জালাল সেও আসলে বসে মানে একেবারে দোয়া পড়েই রাত কাটেলো। তো পরদিন সকাল হওয়ার সাথে সাথেই এই জালাল যিনি ছিলেন তিনি চলে যাবেন, তিনি আর থাকবেন না, কারণ এইখানে অনেকগুলো গ্যারাজ মিলে হচ্ছে তাদের একটা গ্যারাজ কমিউনিটি, এবং এটা একটা কফিলের আন্ডারে এগুলো কেনা আর কি। তো সুতরাং তাদের সমস্যা হয় না। এই বিভিন্ন জন লিজ নিয়েছেন বিভিন্ন গ্যারাজ, কিন্তু কফিল মানে তাদের মালিক হয়েছে, মানে নাম থাকে আরব মালিক, তার নাম একজনের আন্ডারে এগুলা। তো তাদের এক্সচেঞ্জ হয়, মিস্ত্রি এদিক থেকে ওদিক যায়, এদিক থেকে ওদিক আসে। তো মনির সাহেবের ভাই তখন ওকে বিদায় দিল, বললো যে ঠিক আছে তুমি ওখান থেকে আরেকজনকে পাঠাই দিও। তো সে বলতে হ্যাঁ আমি তো পাঠাবো, পাঠানোর আগে কিন্তু বলে দিব তোমার এখানে জিন্নাত আছে। বলে অসুবিধা নাই, তুমি বলেই পাঠাও, কোনো সমস্যা নাই, আর এটা কোনো কিছু না, এটা থাকবেই, মানে এই জায়গায় জিন্নাত থাকবেই। তুমি মরুভূমিতে রাখতে বসে থাকলে কয়টা দিয়ে তোমার সাথে দেখা দিব তার ঠিক নাই। তুমি আসছো এখানে কাজ করতে,
তুমি ওখানে দেখো নাই তোমাদের ওই জায়গা তো এরকম বড় বড় রেত আছে, ফাঁকা ফাঁকা জায়গা আছে, তখন ওখানে বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ জানি, আমি জানি আমাদের ওখানে। আবার এখানে এসে আবার কথা বলো কেন? যে এনে থাকবো, এনে দেখবে, এখানে থাকি বিভিন্ন জায়গার মরুভূমি থাকবে, পাহাড় থাকবে, ফাঁকা জায়গা থাকবে, জিন্নাত থাকবেই। তো যাই হোক, এগুলো বলে মনীষ সাহেবের ভাই তাকে বিদায় দিল। আর তারপর মনীষ সাহেব নিজেও বেশ ভয় ছিলেন বেশ অনেকদিন, এবং তিনি এরপর থেকে রাতের বেলা বেরোলে খুব সাবধানে বেরোতেন। ওখান থেকে মানে তাদের মানে হেঁটে যে এদিক ওদিক যাওয়া বা পার্কিং লটে যাওয়া, এই কাজটা একা কখনোই করেন নাই তিনি। তিনি সাথে করে হয়তো কাউকে নিয়ে গেছেন, সাথে অন্য কোনো ওয়ার্কারদের, এবং তারা সবাই মোটামুটি অ্যাওয়ার থাকতো। আর তাদের মধ্যে রেপুটেড ছিল ওই বিল্ডিংটা যেখানে তাদের ক্রেন অ্যান্ড স্টাফ থাকতো, মানে যে জায়গাটা, ওই ঘরটার উপরেই নাকি উল্টাপাল্টা মানুষ দেখতো, বা ওইখানে ঢুকলেও মানুষ শব্দ শুনতো এইদিক ওদিক, কারণ ওই 2 তলা জায়গাটাই ফাঁকা, ওখানে ক্রেন আছে, আরো কিছু টুলস আছে, পাওয়ার টুলস আছে ওই জায়গায়, ওই যে গাড়ি উঁচা করে ফেলে, এটা টুলস, পাওয়ার টুলস। তো ওই জায়গায় ঢুকলেই নাকি মানুষ উল্টাপাল্টা শব্দ শুনতো। তো বুঝতো যে থাকে কোনো জায়গা থাকে, ওইটা স্পটটা একটা হটস্পট। তো এই জন্যই ওই জায়গায় রাতের বেলা এড়ায় চলতো তারা। এই ছিল মনির হোসেন সাহেবের পাঠানো একটা ঘর। তো এই ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জাকির হোসেন ভুট্টু। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। ওনাদের ওই রূপসী গ্রামে একটি ছোট্ট বিল রয়েছে যার নাম হচ্ছে কুমড়োডাঙ্গা বিল। মূলত ঘটনাটি এই বিলকে কেন্দ্র করেই। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির 2টি অংশ রয়েছে। প্রথম অংশ বলছি। তো এই ঘটনাটির সময়কাল 2004। ওই রূপসী গ্রামেই একটা পরিবারে 3টা মেয়ে ছিল। এই 3 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিল। তো 3 মেয়ের যে হাজব্যান্ড কোনো একটা অকেশনে, পারিবারিক একটা অকেশনে, এই 3 হাজব্যান্ড তাদের ওয়াইফকে নিয়ে আসছে, মানে 3 মেয়ে তাদের বাড়িতে আসছে আর কি। তো এই 3 ভাইরা মিলে চিন্তা করতেছেন যে আমরা একটা সিনেমা দেখে আসি। কাছাকাছি একটা গ্রাম ছিল যার নাম হচ্ছে দৌলতপুর। ওই দৌলতপুর একটা সিনেমা হল ছিল। তো ওনারা চিন্তা করেছেন সন্ধ্যার ঠিক ইমিডিয়েট পরপরই যে শোটা হয়, ওই শোটা ওনারা দেখবেন। আর ওই শোটা শেষ হবে রাত 8:30 9টার দিকে। তখন আবার বাড়িতে রওনা দিবেন, রাত্রে এসে আবার খাওয়া দাওয়া করবেন। আর একটা শো আছে ওই একদম রাতের বেলা যেটা হয় আর কি, ওইটা না, তার আগেরটা। ওনাদেরকে বের হতে হবে সন্ধ্যার আগেই বাসা থেকে, তাহলে ওই শোটা ওনারা ধরতে পারবেন। তো ওই চিন্তা করেই ওনারা বাসা থেকে বের হয়েছেন। তবে বের হতে কিছুটা দেরি হয়ে যায়, যার কারণে ওনারা চিন্তা করলেন যে যেই মেইন পথটা আছে এই পথ দিয়ে যেতে গেলে তো প্রায় 1 ঘন্টা লাগবে হেঁটে যেতে। এর থেকে ভালো এই কুমড়োডাঙ্গা বিলের মধ্যে দিয়ে হেঁটে যাই, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে, প্রায় 20 থেকে 25 মিনিট সময় বেঁচে যাবে। ওনারা 3 জনই ওই পথ ধরলেন। কুমড়োডাঙ্গা বিলের ওই পথটা ওনাদের চেনা জানা ছিল, এর আগে ওনারা আসছেন, তবে রাতের বেলা কখনো হাঁটাহাঁটি করেন নাই। তো যাচ্ছেন, যেতে যেতে মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ করে এই 3 ভাইরার মধ্যে একজন, যার নাম হচ্ছে আমজাদ, আরেকজনের নাম নুরুন নবী, আরেকজনের নাম হচ্ছে সানি। তো এই যে আমজাদ যিনি, তার জল বিয়োগ করার প্রয়োজন হয়। তো আমজাদ উনি বলছেন যে তোমরা দুজন একটু দাঁড়াও, আমি এই জায়গাতে একটু জল বিয়োগ করে আসি। তো ওইখানে একটা কালী ঘর ছিল একটা সময় আর কি, বেশ ঝোপ জঙ্গল হয়েছিল। আসলে উনি তো এই গ্রামের জামাই, উনি তো সবসময় আর আসেন না, কালে ভদ্রে আসেন, বেড়ান, চলে যান। কোথায় কি আছে এটা তো পুঙ্খানুপুঙ্খভাবে ওনার আসলে জানা থাকার কথা না। তো উনি ওখানে গিয়েছেন, জল বিয়োগ করেছেন, করে উনি আবার চলে আসেন। 3 জন মিলে চলে গেছেন সিনেমা দেখতে। ঠিকঠাক মতো গিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। সিনেমা দেখে যখন ফিরছিলেন তখন চিন্তা করলেন যে কোন পথ দিয়ে যাব, মেইন রাস্তা দিয়ে যাব নাকি ওই কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাব। চিন্তা করলেন যে কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাই, পথটাও কমবে, আর 3 জন একসাথে আছি, ভয়ের তো আর কিছু নাই। আর রাত তো আহামরি এত বেশি গভীর হয় নাই যে ভয়ের কিছু আছে। 3 জন একসাথে, কিসের ভয়? 3 জন মিলে হাঁটা ধরছেন। তো ওনারা কুমড়োডাঙ্গা বিলের ভেতরে মোটামুটি ঢুকেই পড়েছেন। শুরু থেকে প্রায় 10 মিনিট হেঁটেছেন আর কি ওই বিলের ভেতরে ঢোকার পর। তখন মনে হলো 3 জনের শরীরটা একটু একটু করে ভারী হওয়া শুরু হয়েছে। এরপর এই 3 জন মিলেই বাক বিতণ্ডা শুরু করছেন, কে মাঝে থাকবেন। মাঝে থাকবেন বলতে তারা তো আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আইলের ভিতর দিয়ে তো আসলে পাশাপাশি হাঁটা যায় না, সামনে পিছনে হাঁটতে হয়। এখন 3 জন মানুষ, সামনে একজন, পেছনে একজন, মাঝখানে একজন, সবাই মাঝখানে থাকতে চাচ্ছিলেন। মাঝখানে থাকলে ভয় কম লাগবে,
তিনজনের শরীরটা কেমন যেন ভার ভার হয়ে আসছে, কেমন যেন একটু ভয় ভয় লাগছে। এখন তিনজনই তো আর মাঝে থাকতে পারবেন না, তখন তিনজন মিলে পরামর্শ করেন, ঠিক আছে আমরা একটু পথ যাবো, একজন করে মাঝে আসবো। এখন যে সামনে আছে সে মাঝে আসবে, এখন যে পেছনে আসে সে সামনে যাবে। তো এইভাবে অল্টারনেট করে আমরা সবাই মাঝখানে থাকবো। তো হাঁটা শুরু করছেন তারা তিনজনই। সবার পেছনে ছিলেন হচ্ছে আমজাদ, উনি ছিলেন বড় আর কি তিনজনের মধ্যে। কিছুটা পথ যখন আগানো শুরু করেছেন, হঠাৎ করেই এই আমজাদ, সানি, নুরুন নবী তিনজনের ঘাড়ের উপরে ধরাম করে কে যেন একটা চর মেরেছে। তো এই যে যিনি সানি, নুরুন নবী, এই দুজন বলতেছেন যে এই পেছন থেকে কি আমজাদ ভাই আমাদের মারলো নাকি? এখন আমজাদ ভাই বলতেছে আরে আমারও তো মারলো। এই কথা বলতে বলতে ঠাস করে আর একটা ঘাড়ের উপর চর মেরে দিছে আর একজনের। মানে ওনারা কিন্তু ওই সময় কথা বলছেন। তখন ওরা বুঝতে পারলেন সর্বনাশ, ভয়ঙ্কর এক বিপদে পড়ে গেছি। তো তখন ওনারা বললেন যে দ্রুত হাঁটা ধরো। তখনও কিন্তু আমজাদ ভাই পেছনেই আছে। কেবল হাঁটা ধরেছেন এমন সময় কে যেন আমজাদ ভাইয়ের ঘাড় ধরে এক পেছন দিকে টান দিয়েছেন, এক টানে উনি মাটিতে পড়ে গেছেন। এরপর ওনার ঘাড় ধরেই পেছন দিকে হেঁচড়ায়, মানে হেঁচকা টান দিয়েছেন, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। যখনই আমজাদ ভাই পড়ে গেছেন, পেছন দিকে যখনই উনি আসলে চলে যাচ্ছেন এমন একটা ভাব, উনি কোনো না কোনো ভাবে হাতটা সামনের দিকে এগিয়ে, ওনার সামনে ছিল নুরুন নবী, এই নুরুন নবীর লুঙ্গিটা খপ করে ধরে ফেলছেন। নুরুন নবী বুঝতে পারলেন পেছন থেকে আমজাদ ভাইকে কেউ একজন ধরছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে কাউকে দেখা যাচ্ছে না, তবে আমজাদ ভাইকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় উনি আবার সামনে থাকা এই সানি যে আছে, সানিকে খপ করে ধরছেন। তিনজনই পেছন দিকে হ্যাচকা টান অনুভব করছেন, তবে একটা পর্যায়ে এসে এই আমজাদ ভাইয়ের হাতটা এই নুরুন নবী ভাইয়ের লুঙ্গি থেকে ছুটে যায়। তারা দেখছিলেন যে কোনো একটা অদৃশ্য সত্তা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। ওনারা দুইজনই ভয়ে এমন দৌড় দিয়েছেন, তবে আইলের উপর দিয়ে তো আসলে দৌড়ানো যায় না, যতটুকু সম্ভব ওনারা আসলে দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন। যখনই কুমড়োডাঙ্গা বিল পার হয়েছেন, তখন তো ওনাদের দৌড়ের স্পিড বেড়ে গেছে, আর সেখান থেকে ওনাদের শ্বশুরবাড়ির দূরত্ব খুব বেশি ছিল না। ওনারা দুইজনই শ্বশুরবাড়ির উঠোনে এসেই প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে দুইজন একসাথে সেন্সলেস হয়ে যান। এদিকে দুইজনের এই অবস্থা দেখে বাড়ির লোকজন তো খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তাড়াতাড়ি করে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফেরার পর বলা যায় আমজাদ কই। তখন ওনারা বলেন যে এরকম ঘটনা, আমজাদ ভাইকে কিছু একটা টেনে নিয়ে গেছে। তখন তো গ্রামের লোকজন জড়ো করে ফেলা হয় যে তাদের বাড়ির জামাইকে এরকম কিছু একটা নিয়ে গেছে। লোকজন তো মশাল নিয়ে, তারপরে টর্চ লাইট নিয়ে, হারিকেন নিয়ে, যার কাছে যেটা ছিল, সবাই ওই কুমড়োডাঙ্গা বিলের দিকে আগানো শুরু করেন। আগাতে আগাতে এই যেই জায়গাতে জল বিয়োগ করেছিলেন, যে ঝোপ জঙ্গল যেখানে কালীঘর রয়েছে, ওইখানে আমজাদ ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে ওই রকম কোনো ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল না। এমনি তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গায় ওনার কেটে গেছে, ছিলে গেছে, জাস্ট এতটুকুই। ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর যখন জ্ঞান ফেরানো হয়, ওনার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেলেও ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তোমরা কি এমন কোনো কাজ করছিলা যে এরকম একটা সমস্যা হলো? তখন আমজাদ ভাই বলছেন যে হ্যাঁ, আমি তো আসলে একটা জায়গা জল বিয়োগ করছিলাম। তখন কোন জায়গা, যখন ওরা বুঝতে পারছেন সর্বনাশ, ওটা তো কালীঘর, ওখানে তো এরকম একটা উপাসনালয় ছিল, এখানে তো তোমার এই কাজটা করা উচিত হয়নি। তো এরপর থেকে এই আমজাদ ভাইয়ের আচার আচরণের পরিবর্তন দেখা দেয়। অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। এই ঘটনার পর থেকে উনি আধা পাগল, এখনো বিড়বিড় করে একা একা কথা বলেন। স্টিল নাও, এই 2026 সালে এসেও অন্য দুইজনের সাথে কোনো সমস্যা হয়নি। এই আমজাদ ভাই এখনো পাগল হয়েই বেঁচে আছেন। তো এটা একটা ঘটনা। এবার আসেন দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটা মূলত যার সাথে ঘটেছিল দুজন ব্যক্তি, বাবু এবং হানিফ। ওই এলাকায় একজন কবিরাজ আছে যিনি মুন্নাফ কবিরাজ নামে পরিচিত। ঘটনাটির সময়কাল 2007। এই যে কুমড়াডাঙ্গা বিল, এই কুমড়াডাঙ্গা বিলের একটা জায়গায় নাকি 1971 সালের 16 ডিসেম্বরের পর যারা রাজাকার ছিল, যারা বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে, খুন সহ বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো করেছিল, তো এদেরকে তো আসলে গ্রামবাসী চেনে। যখন দেশ স্বাধীনতা লাভ করে, তখন এই রাজাকারগুলো ওইভাবে পালাতে পারে নাই।
দেশ যে স্বাধীন হয়ে গেছে তাদের কাছে খবর ওইভাবে আসে নাই। তারা চিন্তায় ছিল যে না, পাকিস্তানি আর্মি এরা পালাবে না। এদিকে মুক্তিযোদ্ধারা ঢুকে পড়েছে। ঢুকে পড়ার পর এই কিছু রাজাকারদেরকে ধরে ফেলছে। ধরার পর এই কুমড়োরাঙ্গা বিলের একটা জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়। তারপর ওখানেই তাদেরকে মাটি চাপা দেওয়া হয়। এরপর থেকে কুমড়োরাঙ্গা বিলের ওই অংশটা বেশ ভয়ঙ্কর হয়ে যায়, এরকমটাই শোনা যায় আর কি। তো এই যে মন্নাফ কবিরাজ, সে তো বিভিন্ন ধরনের রিচুয়াল করত, এই জিন রিলেটেড বিভিন্ন ধরনের সাধনা করত। এর আবার 4 জন শিষ্য ছিল। একজনের নামটা আসলে ওভাবে বলতে পারেন নাই, ভুট্টু ভাই। তো 3 জনের নাম বলতে পেরেছেন, জাহাঙ্গীর, বাবু, হানিফ। তো সাথে তার একজন ছিল। মোট 5 জন মিলে ওনারা নাকি ওই জায়গাতে যাবেন, ওই কুমড়াডাঙ্গা বিলের ওই জায়গাটাতে। তো মন্নাফ কবিরাজ বলেছেন যে উনি একটা সাধনা করবেন, ওই কাজটা করার জন্যই ওইখানে যেতে হবে। আর এরাও আস্তে আস্তে শিখছিল মন্নাফ কবিরাজের কাছ থেকে আর কি, তার শিষ্য হিসাবে। তো 4 শিষ্যকে নিয়ে রওনা দিয়েছেন রাতের বেলা ওই জায়গায় যাওয়ার জন্য। তো ঠিকঠাক মতো চলেও গেছেন, যাওয়ার সময় নাকি কোনো সমস্যা হয় নাই। আর ওইখানে বসে মন্নাফ কবিরাজ সাধনা শুরু করছেন। সাধনার একটা পর্যায়ে এসে মন্নাফ কবিরাজ বুঝতে পারেন যে তিনি যে সাধনাটা করছেন কোনো একটা জায়গা ভুল হয়ে গেছে, এখন উল্টো রিয়াকশন শুরু হয়ে গেছে। তখন মন্নাফ কবিরাজ তার 3 জন না তো 4 জন শিষ্যকে বলছেন যে তোমরা তাড়াতাড়ি চলো, এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না, একটা ঝামেলা হয়ে গেছে, দেরি হলেই বিপদ। এই বলে 4 জন দ্রুত ওখান থেকে রওনা দেওয়া শুরু করেছেন। আর মন্নাফ কবিরাজ বলেছেন কেউ কিন্তু পেছন দিকে তাকাবা না, খবরদার, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর যদি পেছন দিকে না তাকাও তাহলে কোনো সমস্যা হবে না। এই বলে ওনারা রওনা দিয়েছেন। এখন হয়েছে কি, এই যে বাবু নাম যার, সে কি মনে করে যেন পিছন দিকে তাকাইছে। যখনই পিছন দিকে উনি তাকাইছেন, উনি দেখেন দূরে যে সমস্ত গাছপালাগুলো আছে, মনে হচ্ছে বিশাল আকৃতির একটা বাঘ এই গাছপালাগুলো ভেঙে চুরে প্রচন্ড জোরে ছুটে আসছে তাদের দিকে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই বাবু তো প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়েছে যে ওরে আল্লাহ রে, আমি কি দেখলাম রে, এই বাঘ আসতেছে। তখন মন্নাফ কবির বলছে, এই বাবু, তোমাকে না বলছিলাম, শুধু তোমাকে না, সবাই না বলছিলাম পেছন দিকে তাকাবে না, যা ঘটনা ঘটার তা তো ঘটায় ফেলছো, এখন দ্রুত হাঁটো, কিছুই আসতেছে না, সোজা হাঁটো। এদিকে এই বাবু যে ভয়টা পেয়েছেন, তার শরীরটা আস্তে আস্তে ভারী হতে শুরু করে। কুমড়াডাঙ্গা বিল পাড়ি দিয়ে একটা জায়গা আছে, এটাকে সোনাতলা বাজার বলে। ওই সোনাতলা বাজারে আসার পর ওই মুন্নাফ কবিরাজ বলে যে তোমরা 4 জন যে যার মতো বাড়িতে চলে যাও, আমি এখন ভ্যানে আমি বাড়িতে চলে যাচ্ছি। তখন এই বাবু বলে যে ওস্তাদ, আমি তো খুব ভয় পাইছি, আমি আসলে এখন একা একা বাড়ি যেতে পারবো না, আমার শরীরটা খুব ভারী হয়ে গেছে, আমার পা চলতেছে না, আমি হাঁটতেও পারবো না। তখন মুন্নাফ কবিরাজ বলেন যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা 3 জন মিলে এই বাবুকে তার বাড়িতে পৌঁছে দাও, এরপর 3 জন বাড়িতে চলে যাও। ওস্তাদের কথা অনুযায়ী তারা 3 জন মিলে এই বাবুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো পৌঁছে দেওয়ার ওই পথে আর কোনো সমস্যা হয়নি। তো যখন বাবুকে বাড়ি পর্যন্ত দিয়ে আসা হয়, বাবু বলেন যে ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে চলে যাও। তো বাড়ির উঠোনে গিয়ে এই বাবু তার ওয়াইফকে ডাকতেছেন। তো ডাকাডাকি করতেছেন, তার ওয়াইফ যেই না দরজা খুলছে, প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠছে তার ওয়াইফ। ওরে আল্লাহ রে, আমার মাথা ছিঁড়ে গেল রে, এরকম একটা চিৎকার দিয়ে উঠছেন। তার মানে হচ্ছে যে উনি দরজা খোলা মাত্রই এই বাবুর সাথে সাথে চলে আসা কোনো একটা অদৃশ্য সত্তা সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে তার ওয়াইফের উপরে। সে তো ছটফট করতেছে, আমার মাথা ছিঁড়ে গেল, আমার মাথা ব্যথা, মানে এমন তীব্র মাথা ব্যথা, সে আধা ঘন্টা পর পর অজ্ঞান হয়, জ্ঞান ফেরে আবার অজ্ঞান হয়, এমন একটা অবস্থা। ওই রাত্রেই লোক মারফত ওই মুন্নাফ কবিরাজকে খবর দেওয়া হলেও উনি আসতে পারেন নাই। উনি জানান যে এই রাত্রে উনি কোনোভাবেই এখন আর বেরোতে পারবেন না, কোনো মতে রুগীকে যেন সকাল পর্যন্ত টেক কেয়ার করা হয়, উনি সকালবেলা আসবেন। উনি সকালবেলা আসেন, এসে দেখেন ওই একই অবস্থা বেগতিক। সে আধা ঘন্টা পর পর বা এরকম 45 মিনিট পর, 1 ঘন্টার মধ্যে একবার জ্ঞান ফেরে জ্ঞান হারায়, এমন একটা অবস্থা। আর মাঝে মাঝে সে ভয়ঙ্কর চেহারা ধারণ করে, তার চেহারা মনে হচ্ছে একদম কুচকুচে কালো হয়ে যাচ্ছে। সে কিন্তু ফর্সা মহিলা, কিন্তু তার চেহারা কুচকুচে কালো হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই দেখছিলেন। তখন মুন্নাফ কবিরাজ সে কি করে,
সে এই বাবুর ওয়াইফের উপর জিনকে হাজির করে। হাজির করার পর সে বলছে, এই মহিলাকে কেন অ্যাটাক করলি, এ কি করছিল? তখন নাকি ওই মহিলার উপর ভর করা ওই জিনটা বলছিল যে তোরা আমাদেরকে এত জ্বালাতন করছিস, এতদিন কিছুই বলি নাই, আমরা কি তোদের কাছে আসতে গেছি নাকি তোরা আমাদের কাছে এসে আমাদেরকে জ্বালাতন করছিস? তোরা তো আমাদেরকে ডেকে নিয়ে আসছিস রে। ও পেছন দিকে তাকাইছে, ওকে ধরে ফেলছি, আর ও বাসায় ঢুকছে, এরপরে ওর থেকে ওর বউরে ধরছি। এখন তার ছাড়বো না, তোরা আমাদেরকে যে পরিমাণ উৎপাত করছিস, এখন আমাদের উৎপাত করার সময় শুরু হয়েছে। তখন মুন্নাফ কবিরাজ বলে যে আমরা অপরাধ করে থাকলে আমরা বুঝবো, কিন্তু এই মহিলা তো কোনো অপরাধ করে নাই, ওকে ছাড়, তা না হলে কিন্তু আমি আমার পদ্ধতি অবলম্বন করব। তখন নাকি ওই জিন বলে, তোরা যে কি পারবি তা আমার জানা আছে, তোরা ওই বিলের মধ্যে সাধনা করতে গিয়ে নিজেরাই ভুল করে ফেলছিস, আবার আমাদেরকে শোনাচ্ছিস যে অনেক কিছু করবি। ঠিক আছে, যা, এই মহিলারা ছেড়ে দেব, কিন্তু আর একটারে তো ধরবো, সেটারে কি করবি? মহিলারা ছাড়বো, তবে এই বাড়ির কোনো একটা ক্ষতি করে দিয়ে যাব। এই বলার সাথে সাথে নাকি ওই মহিলার শরীরে একটা ঝাঁকি অনুভূত হয়। এর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ছাগলের একটা তীব্র আর্তনাদ তারা শোনেন। ওই বাড়িতে একটা বেশ বড় সড়ো টাইপের একটা ছাগল ছিল। তখন লোকজন দৌড়ে যায়, দৌড়ে ওই ছাগলের কাছে গিয়ে দেখে ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে, আর ঘাটটা ভাঙা। তার মানে হচ্ছে ওই ছাগলটাকে মেরে দিয়ে চলে গেছে। এরপরে সমস্যা শুরু হয়ে যায় এই হানিফের। ওই রাত্রে হানিফ কোন একটা জায়গায় গিয়েছিল, ফেরার পথে সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অবয়ব দেখেছিল, এটা দেখেও ভয় পেয়েছে। আর ওই রাত থেকেই ওর শরীরে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, তার উপর জিনের উপদ্রব শুরু হয়ে গেছে। এই যে 2007 সালে ঘটনাটা ঘটলো, এখন 2026, এই 2026 সালে এসেও এই হানিফ স্বাভাবিক হয়নি। সে পাগল না হলেও জিনের উপদ্রব তার উপর এখনো রয়েছে, এখনো তাকে মারধর করে, বিভিন্ন হুজুরের কাছে যায়, তাবিজ নেয়, ঝাড়ফুঁক নেয়, এটা নেয় সেটা নেয়। অল্প কয়েকদিন ভালো থাকে, আবার সমস্যা শুরু হয়। এই হানিফ এখনো এই সমস্যার মধ্যেই আছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে 2জন ব্যক্তিকে পেলাম। এক হচ্ছেন আমজাদ ভাই, যিনি অনেকটা পাগলই হয়ে গেছেন, আর হচ্ছে হানিফ, যিনি স্বাভাবিক জীবনে আর ফিরতে পারছেন না। আমরা এই 2জনের জন্যই দোয়া করব। বিশেষ করে আমজাদ ভাই, উনি ভুল করে একটা কাজ করে ফেলেছেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন। আর হানিফ মূলত এই মুন্নাফ কবিরাজের সাথে এই জাদুটোনা শিখতে গিয়ে এই বিপদে। একদিন আমার ঘরের পুরানো আলমারিতে একটা ড্রয়ারে 3টা পাথরের আংটি পেলাম, একটা নীল, একটা লাল আর একটা সবুজ রঙের পাথর বসানো আংটি। এগুলো কার আংটি তা আমি জানি না, তাই সেগুলো মাকে দেখালাম এবং জিজ্ঞেস করলাম। তিনি বললেন যে তিনিও জানেন না এগুলো আসলে কার, তবে সম্ভবত আমার দাদার হাতের আংটি হতে পারে। তিনি আংটি পরতেন এবং আংটি পরা দাদার খুব পছন্দ ছিল। আমি আমার দাদাকে এরকম দেখিনি এবং আমার জন্মের আগেই দাদা মারা গিয়েছিল, আর দাদিও ঠিক জন্মের আগেই মারা যায়। তাই দাদা দাদির কোনো ছবিও আমার কাছে ছিল না এবং তাদের কোনো দেখা হয় না কোনোদিন। এই জন্য দাদা স্মৃতি ভেবে আমি আংটিগুলো আমার নিজের হাতেই পরে নিলাম। তখন আমার মা আমাকে বললেন, খেয়াল রেখো, এসব পুরাতন জিনিস কিন্তু ভালো হয় না, পরে যদি কোনো সমস্যা হয়। এই কথাটা বলার পর আমি ভাবতে কী সমস্যা হতে পারে। আমি আর কোনো উত্তর দিলাম না এবং মনে মনে ভাবলাম যা হওয়ার হবে, অলৌকিক কিছু হলে তো ভালোই হয়, কারণ এই অলৌকিক কিছু হওয়ার বা দেখার খুব ইচ্ছা আমার সবসময় থাকতো। তারপর 1 দিন 2 দিন পার হয়। 3 দিন পর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি শুয়ে আছি, একটু ঘুমের ভাব চলে এলো এবং আধো ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখলাম। আমি শুয়ে শুয়ে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছি এবং একটা সুন্দরী নারী সাদা পোশাক পরা অবস্থা দাঁড়িয়ে আছে, আমার দিকে ইশারা করছে তার সাথে যাওয়ার জন্য। আমি স্বপ্নের মধ্যেই বিছানা থেকে উঠে পড়লাম, তার পিছু পিছু চলতে লাগলাম এবং সে আমাদের বাড়ির পিছন দিকে নেমে গেল। আমিও তার পিছে পিছে গেলাম। খোলা জমিনের মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারে এসে পৌঁছালাম। তখন দেখি হঠাৎ অন্ধকার হয়ে গেছে এবং সন্ধ্যার আবছা একটা আলো।
সামনে তাকিয়ে দেখলাম পাহাড়ের মাঝখান দিয়ে একটা সরু রাস্তা উঠে গেছে এবং উপরের দিকে যাচ্ছে রাস্তাটা। চারপাশে মাটির ঘর ছোট ছোট, আর সব ঘরেই কুপির আলো জ্বলজ্বল করছে এবং সেই রাস্তাতে আমি উপরে উঠতে থাকি। আমি মেয়েটার পিছনে ছিলাম। হঠাৎ যে রাস্তার পাশে যে গর্ত আছে সেই গর্তটা দেখলাম মেয়েটা পড়ে গিয়েছে, কিন্তু গর্তে পড়েও মেয়েটা কোনো কথা বলছিল না, কোনো ব্যথা করলে যে মানুষ চিৎকার করবে সে চিৎকারটা করছিল না, সে শুধু কান্না করে যাচ্ছিল। আমি তাকে তুলবার চেষ্টা করলাম, কিন্তু কি যেন তাকে আঁকড়ে ধরে রেখেছে, আমি তাকে ধরতে পারলাম না এবং তাকে আমি আলগিতে উঠাতে পারলাম না। আমার মনে হচ্ছিল তখন আমি তাকে আর বাঁচাতে পারবো না, আর এটা ভেবে আমার মনের অজান্তে খুব খারাপ লাগছিল। আর আমি এই সময় ঘুম থেকে উঠে যাই, বাকি স্বপ্নটা আমার দেখা হয় না। এতক্ষণ কি দেখলাম আমি কিছুই বুঝে উঠতে পারলাম না, কিন্তু এমন সময় আমার ঘুমানোর অভ্যাস নেই। আজকে এভাবে হঠাৎ ঘুম আসা এবং এরকম অদ্ভুত স্বপ্ন দেখায় সব কিছু আমাকে ভাবাতে লাগলো। কারণ আমার বাড়ির পিছনের দিকে যে পাহাড়, সেটা কোনো মানুষের বসতি নেই, নিচ থেকে উপর পর্যন্ত শুধুই জঙ্গল। অথচ স্বপ্নে আমি সেখানে মানুষের বসতি দেখলাম, কিন্তু সেটা ভবিষ্যৎ নাকি অতীত দেখলাম সেটা জানতে হবে প্রথমে, কারণ আমার বেশিরভাগ স্বপ্নে আমি ভবিষ্যৎ বা অতীতের ইশারা পেয়ে থাকি। তো পরের দিন সকালে বের হলাম বাড়ি থেকে। এলাকার সবচেয়ে পুরানো এক বয়স্ক দাদা ছিল আমার পরিচিত, তার সাথে দেখা করার উদ্দেশ্যে বের হলাম। তাকে গিয়ে জিজ্ঞেস করে জানতে পারবো এই আশায় যখন আমি সব জিজ্ঞাসা করলাম এরকম অতীতে কিছু ঘটেছিল কি না, তো তখন তিনি অনেকক্ষণ চিন্তা করলো এবং তারপর তিনি কথায় কথায় সব কিছু বলে দিল। এবং তিনি বলে দিল যে আমি যে স্বপ্নগুলো দেখেছি, যে চিত্রটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল তা তিনি সম্পূর্ণ বলে ফেলেন। তখন আমি বুঝে গেলাম যেটা অতীতের কোনো ঘটনা হবে। আমি আর বেশি কথা না বলে সেদিন চলে আসি। ওই দিন মাঝরাতে আমি ঘুমের ঘরে আবার একটা স্বপ্ন দেখলাম। সেই পাহাড়ের উপর লম্বা আর উঁচা একটা প্রাচীর, প্রাচীরের এক কোণায় একটা পতাকা টাঙানো, আর একজন করে সৈন্য বল্লম হাতিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। প্রাচীরের ভিতরে প্রাসাদের মতো কিছু একটা দেখা যাচ্ছিল। আমি খেয়াল করে দেখি যে একটা মাথার মতো কিছু একটা দেখা যাচ্ছে, আর প্রাচীরের বাইরে একটা মন্দিরও দেখা যাচ্ছিল। ব্যাস, শুধু এটুকুই দেখার পর আমার আবার ঘুম ভেঙে যায়। স্বপ্নটা আমি আর পুরোপুরি দেখতে পারি না, তবে এবারের স্বপ্নটা আমাকে একটু গভীর চিন্তায় ফেলে দিল। একই জায়গায় দুই রকম পরিবেশ দেখলাম দুইবারের স্বপ্নে। এর মধ্যে প্রথমটা তো দাদা সেদিন বলেই দিল, যেটা বাস্তব মিলে গেল, তাহলে এবারেরটা কি? পরের দিন সেই দাদার সাথে দেখা করার উদ্দেশ্যে আবার যাই। এবারও আবার জানতে চাইলাম। তিনি বললেন এটাও নাকি বাস্তব। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা, আপনি আমাকে বিষয়টা একটু ভালো করে বলেন তো, কি আসলে ঘটছিল? এখানে তো জঙ্গল, জনবসতি কবে ছিল? আর এই প্রাসাদ বা রাজবাড়ি যাই হোক না কেন, সেটা কবে ছিল, আগে না পরে? তিনি বললেন নির্দিষ্ট করে তো আমি সাল জানি না, তবে এখানে মানুষের বাড়িঘর ছিল। তবে এটা সত্যি, এখানে মানুষের ঘর বাড়ি ছিল এবং ছোট ছোট মহল্লা বা পাড়ার মতো এরকম ঘর বাড়ি ছিল। কিন্তু রাজা গোবিন্দর আমলে এক সেনাপতি এসে সব ধ্বংস করে দেয় আর তার রাজ্য তৈরি করে। এখানে চারপাশে বড় প্রাচীরও তুলে, আশেপাশে একটা মন্দির বানায় এবং সেখানে কিছু কিছু মানুষ আসতো এখানে শয়তানের পূজা করতো। তারা এখানে কালো জাদু করার উদ্দেশ্যে আসতো, ঠিক মন্দিরটার পাশেই যা পিছন জায়গাটায়। আবার অনেকে বলে সেখানে নাকি কালো জাদুর সাধনাও করা হতো এবং সেই সৈন্য সামর্থ্য ছিল বলে জোরপূর্বক মানুষের উপর জুলুম করতো সেই রাজা, এবং সেই রাজা একটা সময় পুরোটা এলাকা নাকি দখল করে ফেলে। আসলে এরকম যে ঘটনা ঘটতো এটা নাকি গ্রামের অনেকেই পছন্দ করতো না। তো তারপর সেই দাদু বলল যে তবে এর মূল, এটার পিছনে মূল ছিল সেই সেনাপতি, একজন সেনাপতি ছিল, সেই সেনাপতি, এবং সে আসলে কি করতে চাচ্ছিল সেটা আসলে কেউ নাকি বুঝতে পারেনি বা কেউ তখন বুঝে উঠতে পারেনি যে আসলে কি করতে চাচ্ছিল সেনাপতিটা। তো তারপর সেই আমাকেই বলা হয়, সেই দাদা আমাকে বলে উদ্দেশ্য করে যে দেখো, তোমার বংশের পূর্বপুরুষটাই এই সব কিছুর সমাপ্তি ঘটিয়েছিল এবং তারাই এই সেনাপতি সহ যারা আছে সেই রাজবংশের সবাইকে হত্যা করে। কেউ কেউ বলে ছোটোখাটো একটা সংঘর্ষের পর সেই সেনাপতিকে নাকি তাড়িয়ে দেওয়া হয়, বা কেউ কেউ বলে তাকে নাকি ফাঁসিতে ঝুলে মেরে ফেলা হয়েছিল।
আমি এগুলো কিছুই বুঝি না। আমি ভাবতে থাকি যে দাদা এগুলো কী বলছে, আমি তো কখনো আমার পরিবারের কাছ থেকে এগুলো কিছু শুনিনি। আমি সঠিক কোনটা তা জানতে পারলাম না। এসব শোনার পর দাদাকে আমি বিদায় জানাই এবং আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো রাস্তা দিয়ে আমি একা একা হাঁটছিলাম আর ভাবছিলাম একটা ওই সেই সেনাপতির কথা যে না কিরকম এখানে অত্যাচার করতো। সে একটা নির্দিষ্ট সেনাপতি ছিল সেখানে, আসলে কে সে ছিল। আসল ব্যাপারটা এখন কিছুটা হলেও আমার পরিষ্কার হয়ে গেছে। আমার পূর্বপুরুষরা যারা জড়িত ছিল তারাই হয়তো কোনো কারণ, মানে সেই কারণে হয়তো বা আমি এই অতীতের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি এবং আমাকে হয়তো বা দেখানো হচ্ছে। কিন্তু এগুলো আমাকে কেন দেখানো হচ্ছে, কি বোঝাতে চাইছে সেটা এখনো আমার অজানা। এসব ভাবতে ভাবতে বাড়িতে না উঠে পাশের জমিনে নেমে গেলাম। জমিনের আইল ধরে হাঁটতে লাগলাম এবং সেই পাহাড়ের দিকে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে তখন আমি যাচ্ছিলাম। পাহাড়ের নিচে এসে চারদিকে ঘুরে ফিরে দেখলাম, তারপর ছোট ছোট আগাছা এবং গাছের শিকড় ধরে উপরে উঠতে লাগলাম। এসেছি যখন তাহলে উপর দিকটাও আরেকটু এগিয়ে যাই। উপর ওঠার পর মনের মধ্যে একটা ভয়ের ভাব চলে আসলো, কারণ মাগরিবের আজান দিয়ে দিবে, এখন আমাকে নামাজ পড়তে হবে। এদিকে আবছা অন্ধকার, একে তো পাহাড়ের উপর, তার মাঝে ঘন গাছগাছালি আর জঙ্গল। ইশারায় তখন একটা কর্নারে আমি দাঁড়িয়ে দেখলাম, যখন মাগরিবের সময় হয়েছে নামাজটা পড়ে নিলাম। এরপর দেখি আবার উঠে দেখি যে চারপাশটা বেশ নিস্তব্ধ, কোনো সারা শব্দ নাই। শীতের সময় ছিল তখন, তাই ভয় আর ঠান্ডা দুটা মিলিয়ে শরীর খুব কাঁপছিল। হঠাৎ আমার বাম দিকের বনের মধ্যে নড়াচড়ার একটা শব্দ পাই। আমি সাথে সাথে সেদিকে তাকাই, তারপর যা দেখি সেই নারী, আমার স্বপ্নে দেখা সেই সুন্দরী নারী। অত্যন্ত মলিন চেহারা এবং কোনো ভয়ানক ছাপ নেই তার মুখে এবং চোখে। একজন দুঃখী মানুষের মতো করুণ চোখে তাকিয়ে আছে। ওর চোখের দিকে তাকিয়ে ভেতরটা আমার কেঁপে উঠল, কিন্তু সাথে সাথে নিজেকে আমি সংযত করে নিলাম, কারণ এটা মায়ার কোনো জাল হতে পারে। কিছু না বলে দাঁড়িয়েছিলাম সোজা হয়ে, কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। এর মধ্যে দেখি সেও কিছু বলে না, ধীরে ধীরে পিছন দিকে উল্টা হাঁটা শুরু করলো, কিন্তু আমার দিকে ঠিকই এক নজরে তাকিয়ে আছে। পাহাড়ের কিনারে গিয়ে দাঁড়িয়ে একটা ইশারা করলো চলে যাওয়ার জন্য। তারপর কোনো কিছু বুঝোটার আগেই দেখি সে পাহাড়ের উপর থেকে পড়ে গেল ঠিক নিচের দিকে। আমি সাথে সাথে দৌড়ে পাহাড়ের কিনারে চলে যাই, কিন্তু ততক্ষণে ঘোর অন্ধকার আর কুয়াশার আচ্ছন্ন হয়ে গেছে চারদিকে। চাঁদ উঠেছে, কিন্তু তার আলো কুয়াশা ভেদ করে আসছিল না। মেয়েটি যেখান থেকে নিচে পড়েছিল আমি সেই জায়গায় বরাবর নিচে নামতে থাকি, যদি নিচে গিয়ে আবার তার দেখা পাই বা অন্য কিছু পাওয়া যায় কিনা সেটার জন্য। নিচে নামার পর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চারপাশ ঘুরলাম, কিন্তু কিছুই দেখলাম না। শুধু কুয়ার মতো একটা গর্ত ছিল সেখানে, আর যেটাতে মানে পানি ভরপুর ছিল। আর কিছু না পেয়ে সেখান থেকে সেদিনের মতো চলে আসলাম। রাতে ঘুমানোর আগে একটা সাধনা করে জিন চালান দিলাম। এই ক্ষমতাটা আমার অনেক আগে থেকেই ছিল। এটা এমন এক সাধনা যেটা করার পর কোনো এক জিন স্বপ্নের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর দেখিয়ে দিবে। সরাসরি কোনো জিনের সাথে সাক্ষাৎ হয় না এতে। সাধনা শেষ করে সরাসরি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আবার আমার স্বপ্ন শুরু হলো। আমি দেখতে লাগলাম সেই পাহাড়, একজন মহিলা, এবং সেই মহিলাকে দুজন সৈন্য টানা হেঁচড়া করে পাহাড়ের কিনারায় নিয়ে আসলো। মহিলাটার গায়ে বিয়ের শাড়ি, আর সে বারবার হাত জোর করছিল, কিন্তু তার কোনো কিছুই না শুনে লাথি মেরে তাকে ফেলে দিল পাহাড়ের উপর থেকে। তাকে ফেলে দেওয়ার সাথে সাথে সেই মন্দিরের ঘন্টা বেজে উঠল। এরপর আমার ঘুম ভেঙে যায়। এমন অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে আমি অবাক হওয়ার চাইতে পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ একের পর এক ঘটনা দেখছি, একটার সাথে আর একটা কোনো মিল নাই। কিছু ভেবে পাচ্ছিলাম না। অহেতুক মাথার যন্ত্রণা নিয়ে আমি আর পরের দিন আমার যে বন্ধু ছিল শাহেদ, তাকে ফোন দিলাম। শাহেদকে আপনারা অনেকেই চিনবেন। আমি গত একটা ঘটনায় বলেছিলাম যে শাহেদ আমার এমন একটি বন্ধু যে নাকি জিন পালতো এবং সে অনেক মন্ত্র জানতো, এবং এক কথা তাকে আমরা তান্ত্রিক বলতাম। তাকে আমি সব ঘটনা খুলে বললাম। সে সব শোনার পর বলে, দু একদিন অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি কিনা। আমি তার কথা সম্মতি দিলাম। পরের রাতে আবার আমার স্বপ্ন শুরু হলো। সেই একই রকম স্বপ্ন, তবে আজকে দেখি আরেকজন মহিলা, তার গায়ে বিয়ের শাড়ি। ঠিক আগের দিনের মতন সৈন্যরা তাকে মারধর টানাটানি করে পাহাড়ে কিনারে নিয়ে এসে লাথি মেরে ফেলে দিল ঠিক নিচে। ব্যাস, এটুকুই স্বপ্ন। আমারও ঘুম ভেঙে গেল।
আমি উঠে বসি, পানি খেয়ে ভাবতে লাগলাম, কালকে না হয় সাধনা করে চালান দিয়েছিলাম যাতে কিছু জানতে পারি, কিন্তু আজকে তো কোনো কিছু করিনি। তাহলে আজকে আবার একই ধরনের স্বপ্ন দেখলাম। মনে হচ্ছিল মাথাটা আমার ঠিকভাবে কাজ করছে না, আমি কিছু ভেবে পাচ্ছিলাম না। তার পাশাপাশি আরেকটা মজার ব্যাপার হচ্ছে, স্বপ্নের যে বিষয়টা আমি দেখছি আমার কেন জানি মনে হচ্ছে যেটা চোখের সামনে ভেসে উঠছে। তো এটা চলতে থাকলো, প্রতিদিন রাতে একই আমি স্বপ্ন দেখতাম এবং একই ধরনের মানুষ, কিন্তু চেহারাগুলো ভিন্ন, মানে একই ধরনের পোশাক কিন্তু চেহারাগুলো ভিন্ন। 7 রাতে আমি 7 জনের মৃত্যু দেখলাম ভেবে স্বপ্নের মাঝে। এক প্রকার মেন্টাল টর্চার করা হতো আমাকে স্বপ্নে। এটা বন্ধ করার চেষ্টা করেছি কিন্তু কোনো কাজ হচ্ছিল না। আমি বাসার কাউকে এই বিষয়ে জানাইনি, কারণ আমার এই বিষয়গুলো বাসার কাউকে জানাতে আমার আগ্রহ থাকতো না। শুধু আমার বন্ধু শাহেদকে আমি জানাতাম। অবশেষে শাহেদের সাথে আমি আবার দেখা করলাম। তাকে জিজ্ঞেস করলাম, কিছু জানতে পেরেছো নাকি? সে বলল, না, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কিছু জানা সম্ভব হয়নি। আমি জানি যে শাহেদ এই জানার চেষ্টাটা করে তার সাথে থাকা জিনদের দ্বারা। যাই হোক, এখানে হয়তো প্রখর শক্তিশালী কিছু একটা আছে, সেটা শাহেদ আমাকে জানিয়েছিল। তা আমি বললাম, তাহলে জানার কি, মানে এটা আমি আসলে মূলভাবে আমি কীভাবে ঠিকভাবে জানবো, এটা মূলটা কি, গোড়াটাকে কীভাবে জানতে পারি, সেই রাস্তাটা আমাকে বলো। সে বলল যে উপায় একটা আছে। তা আমি জিজ্ঞেস করলাম যে কীভাবে বলো তো। তখন সে আমাকে বললো যে দেখো, আমি একবার এটার নাম নিব কিন্তু দ্বিতীয়বার তুমি এটা শুনতে চাবা না। তারপর আমি বললাম যে না, তুমি বলো। সে এমন এক জায়গার নাম নিল যেখানে আমাকে যেতে হবে এমন একজনের কাছে, যে কোনো মানুষ না, তার কাছে গেলে সব উত্তর পাওয়া যাবে, কিন্তু যদি তার মায়ের জালে আটকা পড়ে যায় তাহলে আর ফিরে আসতে পারবো না। সারা জীবন তার গোলাম হয়ে দাসত্ব করে কাটাতে হবে। তাই আমি ওর কথা এরকম রাজি হলাম না। তাকে বলে দিলাম যে এতদিন যখন সহ্য করতে পেরেছি তাহলে আরও কয়েকটা দিন দেখি, এটা শেষ কি হয় তা দেখে ছাড়বো। এটা বলে আমি তার বাড়ি থেকে চলে আসি। সেই রাতে আবার স্বপ্ন দেখা শুরু। এভাবে 10 দিন পার হয়ে গেল। তারপর শাহেদ আমাকে ফোন দিল একদিন এবং তার সাথে দেখা করবার জন্য বলল। আমি তার বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখি সে জাফরানের সাথে মেশক মিশ্রিত একটা পাতায় কিছু একটা আঁকছে। তাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কোন রোগীর জন্য। সে মুচকি এসে আমাকে বলছে যে এটা কোনো রোগীর জন্য না, এটা তোমার জন্য। এই নকশাটা রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রাখবা। আশা করি আজকের রাতে এর সমাধান হবে, নয়তো একই ধরনের যে স্বপ্নটা দেখছো সেটা দেখা বন্ধ হয়ে যাবে। এটা বলে সে আমার হাতের নকশাটা দিল। আমি সেটা নিয়ে বাড়িতে চলে আসলাম এবং রাতে তার কথা মতো বালিশের নিচে সেই জিনিসটা রেখে ঘুমিয়ে পড়লাম। কিন্তু আবার আমি স্বপ্ন দেখা শুরু করলাম। কিন্তু এবার যে স্বপ্নটা দেখলাম তা দেখে আমি শিহরিত হয়ে গেলাম, কারণ এবার দেখলাম সেই নারী, সেই মেয়ে, সাদা আলখাল্লা পরাত, হাতে শিকল বাঁধা, তাকে টেনে হেঁচড়ে সৈন্যরা নিয়ে আসছে পাহাড়ের কিনারায়। সে কান্না করছিল কিন্তু তার চোখে পানি নেই, শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। মলিন চেহারা ছিল। শেষবারের মতো সে শুধু একবার হাত জোর করছিল তাদের কাছে, কিন্তু তারা মেয়েটার করুণ চেহারার দিকে তাকায় না। হঠাৎ দেখি একজন বিশাল দেহের অধিকারী লোক এসে তাদের বুকে লাথি মেরে পাহাড়ের ঠিক উপর থেকে ফেলে দেয়। আমি চেয়ে চেয়ে দেখলাম লম্বা মোটা একটা লোক, যার বুক পর্যন্ত দাড়ি, এবং দাড়িগুলো কেন জানি মনে হচ্ছিল যে গিট মার অবস্থায় আছে। রাজকীয় একটা পোশাক পরা আর কোমরে একটা তলোয়ার ঝুলানো। মেয়েটাকে ফেলে দিয়ে সে আনন্দের সাথে হাসছে এবং একটা পাশবিক হাসি আমার মনে হচ্ছিল, কিন্তু আজ আর স্বপ্নটা ভাঙছিল না। আমার অনেক অশান্তি লাগছিল ঘুমের মধ্যে এবং আমি স্বপ্ন দেখেই যাচ্ছিলাম। পরে দেখতে পেলাম আমি পাহাড়ের উপর থেকে নিচে নেমে এসেছি, আর যেখানে মেয়েটার দেহ পড়ে আছে তার মুখ ছিল পুরো রক্তে ভেজা। তখন সে মারা যায়নি, সে শ্বাস নিচ্ছিল। তখন দেখি সেই সৈন্য দুজন ওর কাছে আসলো এবং বড় সাইজের পাথর দিয়ে সে পাথরটা, মানে সৈন্যদের পাথর নিয়ে আসে এবং সেই বেশ বড় সাইজের পাথর ছিল। সেই পাথরটা তারা রশি দিয়ে ভালো করে মেয়েটার হাতের সাথে শিকলে বেঁধে ফেললো। তারপর পাথরটা সেই কুয়ার মতো গর্তে ফেলে দিল। পাথরের ওজনের ভারে একটা হেঁচকা টান কিলোমিটার দেহটা, সাথে সাথে মেয়েটাও সেই গর্তের পানিতে ডুবে গেল। আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠি এবং শীতের রাতে আমি ঘেমে যাচ্ছিলাম একবারে। এদিকে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছিল, এবং একটা মর্মান্তিক স্বপ্ন দেখে। আগের স্বপ্নগুলোতে মহিলাদের চিৎকার চেঁচামেচি এবং মাফ চাওয়ার কথা শুনতে পেরেছিলাম, কিন্তু এই মেয়েটার একটা আওয়াজও আমি শুনলাম না। তার মানে কি মেয়েটা বোবা ছিল?
একটা বোবা মেয়েকে এমন পাশবিকভাবে এই জালিম হত্যা করেছিল, ভাবতেও কষ্ট লাগছিল আমার। তার মানে পাহাড়ের উপরে যাকে দেখেছিলাম সেটা ওই মেয়েটার কার ইঞ্জিন ছিল। সেই আমাকে হয়তো এত কিছু দেখাতে চাইছিল। সেই রাতে আমার আর 1 মিনিটও ঘুম আসেনি। আমি রাতটা বসে বসে কাটিয়ে দিই কোনো রকম। পরের দিন সন্ধ্যায় শাহিদকে গিয়ে সব বললাম। সব শুনে সে বলল, ঠিক আছে তাহলে একদিন রাতে সেখানে যাব, তাদের দেখা মিলে কিনা সেটা দেখতে যাব। আমিও সম্মতি দিলাম ওর কথায়। রাতে একটু কাজ শেষ করে 11টার দিকে বাড়ি ফিরছিলাম। গ্রামের রাস্তা, তাই নিরিবিলি শীতের রাত এবং কুয়াশার মধ্যে প্রচুর মানে আশেপাশে খুব একটা কিছু দেখা যাচ্ছিল না। চাঁদের আলোতে চারদিক শুধু কুয়াশাই দেখা যাচ্ছিল। আমি যখন একা একা হাঁটি রাস্তা দিয়ে, তখন আনমনে অনেক কিছুই ভাবতে থাকি। হঠাৎ বুঝতে পারলাম কেউ যেন আমার পিঠে সজোরে একটা লাথি মারলো। আমি রাস্তা থেকে পাশের জমিনে গিয়ে পড়লাম। তারপর ঠিক কিছু বুঝে ওঠার আগেই আমার মাথায় প্রচণ্ড রাগ আসলো। হঠাৎ আমাকে একজন বলছে, কে আপনি, এই রাস্তাতে কেন হাঁটছিলেন? আমি চিৎকার করে বললাম যে, কোন হারামজাদা তুই? একটা হাসির শব্দ আসলো, ঠিক কেন জানি মনে হচ্ছিল যে পাহাড়টার উপর থেকে। আর একটা কথা শুনতে পারলাম, শুধু আমাকে একটুকি বললো যে, কি কোকা ভয় পেয়েছিস? এই তো শুরু, আরও পাবি। তারপর আবার হাসি। আমি সাথে সাথে একটা দোয়া পরে চারদিকে ফু দিলাম, হাসিটা বন্ধ হয়ে যায়। শীতের রাত থাকার কারণে আমার যে সোয়েটারটা ছিল, এই জন্য পিঠে খুব একটা ব্যথা পাইনি, শুধু হালকা হাতে ব্যথা পেয়েছিলাম। ধীরে ধীরে রাস্তায় উঠে গেলাম। তখন দেখি কুয়াশার জাল চারপাশে, যেন মনে হয় চারপাশে ছড়িয়ে যাচ্ছিল। হঠাৎ খেয়াল করে দেখি পিছনে একটা কুকুর দাঁড়িয়ে আছে। এটা আর অন্য কুকুর না, এটা শাহিদের সেই কুকুর। এই কুকুরের ঘটনা আমি আগেও বলেছিলাম আমার একটা ঘটনায়, যে কুকুরটা শাহিদের। এই যে কুকুরটা বলছি, এটা হচ্ছে একটা জিন ছিল, কুকুর রূপী একটা জিন। আমার দিকে সে তাকিয়ে আছে এবং মনে হচ্ছিল যে সে আজকে আমার সাথে এখানে যে এসেছে, আসতে অনেক দেরি করে ফেলেছে, জন্য সে আফসোসের চোখে তাকিয়েছিল আমার দিকে। এরপর সে আমার সাথে সাথে চলতে লাগলো। আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে সে ফিরে যায়। পরদিন শাহিদের সাথে যোগাযোগ করলাম, কিন্তু সে ইমার্জেন্সি একটা কাজে চট্টগ্রাম গিয়েছে এবং তাই আমার সাথে তার দেখা করার হয়নি। গত রাতের ঘটনা আর তাকে বলাও হয়নি। এরপর 2 দিন আর কোনো সমস্যা হয়নি। 2 দিন পর রাতে আমি ঘুমাচ্ছিলাম। আমি আমার পুরো রুম একবার অন্ধকার করেই ঘুমাই। এটা আমার অভ্যাস, কোনো ধরনের আলো যাতে জ্বালানো না থাকে। তো আমি ঘুমের মধ্যে আবার একটা স্বপ্ন দেখি। আমি নির্জন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম একা একা। হঠাৎ দেখি পাশের একটা বড় গাছ উপরে এসে আমার দিকে পড়ছে। এটা দেখে আমি বাঁচার জন্য দৌড় দিলাম, আর তখনই কেউ যেন আমাকে তুলে একটা আছাড় মারতে লাগলো। বিরতিহীনভাবে 3-4টা আছাড় মারার পর আমি অনেক জোরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। আমার বাবা মা এসে দরজা ধাক্কা দিয়ে ডাকাডাকি শুরু করে। মায়ের ডাক শুনে আমার নিজের তখন সেন্স আসে, মানে চোখটা তখন আমি খুলি। সারা শরীর আমার প্রচণ্ড ব্যথা করছিল এবং আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি ফ্লোরে পড়ে আছি এবং পায়ের ব্যথায় আমি উঠতে পারছিলাম না। এদিকে রুমের লাইট দেখি জ্বালানো, আর রুমের লাইট তো অফ থাকে। তাহলে এটা কীভাবে বা কে এটা জ্বালালো? কোনো রকম উঠে দাঁড়িয়ে দরজা খুলে দেখি বাবা মা দাঁড়িয়ে আছে। ওনারা জিজ্ঞেস করলেন যে কী হয়েছে, চিৎকার করেছিলে কেন? আমি বললাম, কিছু না, খারাপ স্বপ্ন দেখে বিছানা থেকে পড়ে গিয়েছিলাম। মা বললেন, বিছানা থেকে পড়ে ভাবে হাত পা কাটলে কীভাবে? আমি মায়ের কথায় নিজের হাত পায়ের দিকে তাকিয়ে দেখি কনুয়ে এবং পায়ের যে নিচের অংশটা আছে, পায়ের যে নিচের অংশটা, সেখান থেকে রক্ত ঝরছে। ভীষণ ব্যথা করছিল। তার মানে এটা শুধু স্বপ্ন ছিল না, সত্যি সত্যি কেউ এসেছিল আমার ঘরে। রুমের দেয়ালে আমাকে আছাড় মেরে ফেলেছিল। এই জন্য আমার হাত পা কেটেছে। মা বাবা কে কোনো রকম যাতে বুঝতে না পারে, তাদেরকে আর কিছু বুঝতে দিলাম না। কোনো রকম তাদেরকে বুঝিয়ে আপাতত রুম থেকে বিদায় করি। তখন ফজরের আজানও হয়ে গেছে। মাকে যতই বুঝায় না কেন, মায়ের মন সব কিছুই বুঝে। তিনি বুঝতে পেরেছিলেন যে আমার সাথে অস্বাভাবিক কিছু একটা হয়েছে। তাই তিনি সকালে ওঠার পর আমাকে জোর করে নানা বাড়ি পাঠিয়ে দিলেন, নানাজির সাথে দেখা করতে, এবং আমি এটার সমাধান কীভাবে করা যায় সেই উদ্দেশ্যে আমাকে আসলে পাঠানো হয়েছিল। তো আমার নানাজি অনেক বড় ধরনের একজন আলেম ছিলেন। তো এটা আমি কিন্তু আমার আগের ঘটনাতে বলেছিলাম। তো প্রতিদিন ওনার কাছে অনেক মানুষের ভিড় লেগে থাকতো। আমি নানা বাড়ি যাওয়ার পরে সেদিন দেখলাম অনেক রোগী এসেছে।
আমি সবার বাড়ির সবার সাথে দেখা সাক্ষাৎ, আমি বাড়ির সবার সাথে এরকম দেখা সাক্ষাৎ করি। তো তারপর আমি নানাজির বৈঠকখানায় এসে ওনার পাশে বসলাম। তিনি রোগী দেখছিলেন। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, সব মানুষ বিদায় করলেন। তারপর আমার সাথে সর্বশেষ তিনি কথা বলা শুরু করলেন। আমি তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যেহেতু ঝামেলা আমার সাথে শুরু হয়েছে, সুতরাং সেটা আমি নিজেই শেষ করব, কাউকে আর শেয়ার করব না। বয়স কম, তাই জেদটা ছিল আমার বেশি। কিন্তু আসার আরেকটা উদ্দেশ্য ছিল আমার। আমি জানি বা বুঝতে পারি আমার সাথে অশরীরী কিছু একটা আছে, যা প্রায় সময় আমাকে আড়াল থেকে সাহায্য করে, যার মাধ্যমে অনেক জিনিস আমি বোঝার চেষ্টা করি এবং এই জিনিসটা আমাকে খুব সাহায্য করে। তো এই ব্যাপারটা নানাজিকে বললাম। তিনি সব শুনলেন। তিনি সব শুনে বললেন, দেখতে চাও কি বা কারা তোমার সাথে আছে? আমি বললাম জি। তখন তিনি একটা তাবিজ আমার ডান হাতে দিয়ে বললেন, এটা মুষ্টিবদ্ধ করে ধরো আর চোখটা বন্ধ করে ফেলো। আমি তাই করলাম, আর তিনি দোয়া দুরুদ পড়তে লাগলেন। কিছুক্ষণ দোয়া দুরুদ পড়বার পর আমি বুঝতে পারলাম যে আমার শরীর থেকে আমার নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। জীবনে অনেক জিন হাজির করা দেখেছি, বা এর পরে নিজেকে অনেকবার হাজির করেছি রোগীর শরীরে, কিন্তু সাধারণত আমরা যখন জিন হাজির করি তখন মানুষ অজ্ঞানে থাকে না, তারা না কিছু বুঝতে পারে না কিছু জানতে পারে। কিন্তু এবার এই প্রথম নিজের শরীরে জিন হাজির হচ্ছে, তাও আমার স্বজ্ঞানে আমি সব বুঝতে পারছি। একটু পর বুঝতে পারলাম যে আমার মুখ নড়াচড়া করছিল, মানে আমি কথা বলছি কিন্তু কি বলছি তা আমি নিজেও শুনতে পারছিলাম না। কেউ আমার শরীর ব্যবহার করে নানাজির সাথে কথা বলছে। অনেকক্ষণ তাদের মাঝে কথা হয়। তারপর নানাজি আমার ডান হাতে একটা কলম ধরিয়ে দিলেন আর একটা কাগজ দিলেন। আমার হাত কি যেন একটা হাতে আমি কি যেন একটা লিখছিলাম মনে হচ্ছিল। আমি শুধু অনুভব করলাম, কিন্তু চোখ বন্ধ থাকায় কিছুই দেখতে পারছিলাম না। তারপর নানাজি আবার দোয়া পড়ে একটা ফু দিলেন। তারপর আমার মনে হলো আমি আবার যেন আমার মাঝে নিজেকে ফিরে পেলাম। তিনি চোখ খোলার কথা বললেন, আমি চোখ খুললাম। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম, কি কথা বললেন না কেন, কি বুঝলেন? তিনি তখন বললেন, তোমার দাদা যে মাজারের খাজেম ছিল, সেই মাজারে 3 জন জিন এবং তারা মুমিন জিন তোমার সাথে এসেছিল। ছোটবেলা তুমি যখন তোমার পরিবারের সাথে থাকতে তখন তারা এরকম তোমার মাঝে আসা যাওয়া করতো। মাজারের মসজিদে যখন তুমি নামাজ পড়তে তখন তারা তোমার সাথেই নামাজ পড়তো এবং তখন তারা তোমাকে পছন্দ করে ফেলে। আর এরাই তুমি বিপদে পড়লে আড়াল থেকে তোমাকে সাহায্য করে। তখন আমি নানাজিকে জিজ্ঞেস করলাম, তারা তাহলে আমার সামনে হাজির হয় না কেন? তখন তিনি বললেন যে এর কারণ হলো তুমি আগের মতো নাই। তারা ঠিকই একসময় তোমাকে দেখা দিত বা তোমার সাথে কথা বলতো, কিন্তু তুমি বদলে গিয়েছো। আমি তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, তখন তারা বলল, তুমি নাকি ঠিক মতো নামাজ কালাম পড়ো না, আল্লাহকে স্মরণ করো না, তাই তারা তোমার কাছে আসতে পারে না। মনে রাখো, এরা মুমিন জিন, তারা আল্লাহর ইবাদতকারী বান্দাকে পছন্দ করে বেশি। যদি তাদের কাছে নিজেকে রাখতে চাও তাহলে সবসময় নামাজ আদায় করবে আর অবশ্যই পাক পবিত্র থাকবে, তবেই একদিন না একদিন তারা ঠিকই তোমার সামনে এসে হাজির হবে। তারপর তিনি সেই কাগজটা আমাকে দেখালেন আর বলেন, এই দেখো, এখানে তারা তাদের নাম লিখে রেখে গেছে। যদি বড় কোনো বিপদে পড়ো তাহলে তাদের নাম স্মরণ করবে, তারা তোমাকে সাহায্য করার জন্য তারা তোমাকে সাহায্য করার জন্য চলে আসবে। আমি কাগজটি হাতে নিয়ে দেখি খুব সুন্দর করে 3টা নাম লেখা। নাম 3টা আমি নিতে পারছি না, কারণ নাম নিলে নাকি জিনরা হাজির হয়ে যায়। নাম দেখেই বুঝতে পারলাম আসলে এরা জিন মুমিন বা মুসলিম জিন। তখন আমার নানা বলল যে আচ্ছা তখন আমি আমার নানাকে জিজ্ঞেস করি যে নানা, আসলে কি জিনদের যদি আমি সঠিক নাম সম্পূর্ণ করি তাহলে কি জিনরা হাজির হয়? তখন নানা বলে, হ্যাঁ, তুমি যদি জিনের সম্পূর্ণ নাম একসাথে পড়ো তাহলে সে হাজির হতে বাধ্য। যাই হোক, এই জন্য এটা আমি শেয়ার করলাম এখন, যে নাম নিলে তারা হাজির হবে। এরপর আমার নিজের মধ্যেই খুব আফসোস হচ্ছিল, আসলেই তো আমি আগের থেকে অনেক বদলে গেছি। আগের মতো ঠিকঠাক নামাজ আদায় এখন আর করি না, আল্লাহকে তো স্মরণই করি না, নিজেকে একবার সুজাত চাচ্ছিলাম আমি। কিন্তু একদিন রাতে আবার ঘুম ভেঙে যায় একটা শব্দে।
কান পেতে ভালো করে শুনবার চেষ্টা করলাম। আমার রুমের জানলার সামনে মনে হলো কেউ যেন পাথরের উপর ছুরি বা তলোয়ার দিয়ে কিছু একটা ধার দিচ্ছে। এটা সেই ছুরি বা তলোয়ারের শব্দ হয়তো বা হবে, যে তলোয়ারটা আমি স্বপ্নে একবার দেখেছিলাম। আস্তে আস্তে উঠে রুমের লাইট অন করলাম, সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল, আর কোনো কিছু সারা শব্দ আমি পেলাম না। পরের দিন আমার এক ঘনিষ্ঠ আত্মীয় আমায় ফোন করেন এবং তিনি ঢাকায় থাকেন। তো তিনি বলেন যে আমায় নাকি একবার ওনার বাসায় আসা লাগবে। তো উনি যে বাসায় মানে যে বাসার ভাড়াটিয়া থাকেন, সেই বাসার মালিকের নাকি ছোট ছোট এরকম কোনো একটা সমস্যা আছে, সেটা সমাধান করতে হবে। তো এত দূর তখন আমার যাওয়ার মতো আসলে মন মানসিকতা ছিল না, কিন্তু নিকট আত্মীয় হওয়ায় আমি না করতে পারলাম না। তো ওই দিন বিকেলেই বাসে আমি রওনা দিলাম, যেহেতু কঠিন কোনো কাজ ছিল না, তাই সেদিন আমি সাথে সাথে তাকে আমি সেদিন নিজে রওনা দিলাম। তো 2 দিন ঢাকায় থেকে তাদের সমস্যার সমাধান করে রাতে 12টার বাসে উঠে আবার সিলেটের আমি আমার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। হাইওয়েতে যখন যাত্রা বিরতি দিল, আমি বাস থেকে নেমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম, তখন এক ভিক্ষুক লোক আমার সামনে হেঁটে এলো। অনেক বয়স্ক আর কুঁজো হয়ে গেছে লোকটা। তো ঠান্ডার কারণে কালো একটা চাদর দিয়ে সারা শরীর মুখ পর্যন্ত ঢাকা ছিল, তাই চেহারাটা দেখা যাচ্ছিল না। সেই ভিক্ষুক লোকটি আমার কাছে এসে ভিক্ষা চাইলো, আর মনে মনে অন্য একটা চিন্তা করছিলাম। তো আমি চিন্তা করছিলাম যে রাত তখন 3:30 বাজে, এত রাতে আবার কেউ ভিক্ষা করতে আসে নাকি। আবার ভাবলাম হয়তো তার ঘরে খাবার নেই, তাই এত রাতে হয়তো ভিক্ষা করতে এসেছে। তো আমি কিছু টাকা তার হাতে গুঁজে দিতে সে খপ করে আমার হাতটা ধরে বলে, তারপর বলল, তাড়াতাড়ি বাড়ি আয় খোকা, আমি যে তোর অপেক্ষায় আছি। এটা বলে সে হাসতে হাসতে টাকাটা ফেলে দ্রুত চলে যায়। আমি তখন সেখানে দাঁড়িয়ে আর চলে যাওয়া আমি তার চলে যাওয়াটা দেখছিলাম। হঠাৎ মাঝ রাস্তায় যে এমন কিছুর মুখামুখি হওয়া লাগবে সেটা আমার কল্পনা ছিল না। একটা কথা হয়তো আমি আগেই শেয়ার করিনি বা করেছিলাম হয়তো, যে টুকটাক যদি কারো বাসায় যদি কারো কোনো সমস্যা হতো, জিন জাতীয় কোনো সমস্যা, আমি কিন্তু সমাধান করতে পারতাম, এবং এটা আমি আমার দাদা নানাদের কাছ থেকে শিখেছিলাম। যাই হোক, তারপর আমি সকালবেলা বাড়ি এসে পৌঁছালাম। ক্লান্ত থাকে আমি বাড়িতে এসে ঘুমায় যাই। দিনে ঘুমানোর কারণে রাতে ঘুম আসছে একটু দেরিতে, রাত 12টার উপর বাজে, কিন্তু জেগে আছি। হঠাৎ শুনতে পেলাম আবার সেই তলোয়ার এবং ছুরি ধার করার ঘেঁষ ঘেঁষ শব্দটা। আমি ভালো করে মনোযোগ দিয়ে শুনলাম। হ্যাঁ, এটা ঠিকই কিছু একটা পাথরের ধার দেওয়া শব্দ, আর শব্দটা আসছে আমার রুমের বাইরে ঠিক জানালার সামনে থেকে। আমি এবার একটা টর্চ লাইট নিয়ে সাথে সাথে দরজাটা খুলে বেরিয়ে গেলাম দেখার জন্য যেদিক থেকে শব্দটা আসছিল। সেদিকে লাইট মারলাম, তারপর দেখি সেই ভিক্ষুকটা একটা গাছের গোড়ায় বসে পাথরের মাঝে একটা লম্বা তলোয়ার ধার দিচ্ছিল, আর বিদঘটে তার হাসি। তার চেহারাটা ছিল একবারে সাদা, মনে হচ্ছিল শরীরে কোনো রক্ত নেই, আর চোখগুলো সবুজ রঙের ছিল। আমি তার দিকে তাকিয়ে যখন এগিয়ে গেলাম, মানে বাড়ি থেকে বের হয়ে যখন তার দিকে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই আপনি সে গায়েব হয়ে গেল। বারবার আমি তাকে দেখবার চেষ্টা করলাম, কিন্তু দেখতে পেলাম না, এবং আমার হাতে একটা টর্চও ছিল, টর্চটা মারছিলাম কিন্তু টর্চটা অন হচ্ছিল না। তারপর আমি আমার রুমে আবার চলে আসলাম, আর ভাবতে থাকলাম যেটা এরকম হচ্ছে কেন আমার সাথে। হাতের দিকে তাকে মনে পড়লো যে আংটিগুলো ছিল আমার হাতে, সেই আংটির কথা, আর ভিতরটা তখন নতুনভাবে জেগে উঠল। আমার এতদিন খেয়ালই ছিল না সব সমস্যার মূল কারণটা কি তাহলে এই আংটিগুলা। তো এগুলো ব্যবহার করার পর থেকে আমি সব অদ্ভুত স্বপ্নগুলো দেখছিলাম। তারপরে সেই কারিন জিন, মানে সেই মেয়েটার কারিন জিনটার সাথে আমার দেখা হয়। এরপর এখন আমি এই খারাপ এন্টিটির সাথে ঝামেলা পড়ে যাচ্ছি। সব তাহলে মনে হচ্ছে এই আংটিটার দোষ। কারিন জিনটা তো খারাপ না, সে তো আমার কোনো ক্ষতি করতে চায়নি বা ভয় দেখাতে চায়নি। হয়তো তার লাশ সেই কুয়ার গর্তের মধ্যে ফেলে দেওয়া আছে, এবং তার জানাজা হয়নি বা তার সৎকার হয়নি দেখে সে এখন কারিন রূপে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই খারাপ শয়তানটা কে সেটাই আমার জানার ছিল না। হঠাৎ মনে পড়লো সেই দাদুর কথা। তিনি তো বলেছিলেন যে পাশের বানানো একটা মসজিদের পিছে একটা সেনাপতি ছিল। যদি এটা আমি আগে উল্লেখ করিনি, এখন উল্লেখ করছি যে একটা দাদু এই কথাটা বলেছিল যে মন্দিরের পিছে একটা সেনাপতি, সে শয়তানের পূজা করত এবং সে মানুষের বদলা নিত কালো জাদুর মাধ্যমে। তখন চাইলে আমি আমার পাশে থাকা সেই 3জন জিনকে ডেকে ব্যাপারে সাহায্য চাইতাম, কিন্তু
মনে মনে তখন এই ভরসাটা ছিল আমি নিজেই পারবো। তাই এসব না ভেবে আমি আবার ঘুমিয়ে পড়ি। এরপর দিন রাতের ঘটনা যেটা আমার জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন শুয়েছিলাম, ঠিক তখন আমার বিছানা জানার পাশে 2-3টা টোকা মারার শব্দ হয়। আমি জিজ্ঞেস করলাম কে? ওপাশ থেকে উত্তর আসে আমি। গলা শুনে বুঝতে পারলাম এটা শাহিদের গলা। কিন্তু সে তো চিটাগাং গিয়েছিল, আসলো কবে? হয়তো কোনো বিপদে পড়েছে, তাই যোগাযোগ না করে সোজাই আমার বাড়িতে এসে পড়েছে। তাই আমি দরজা খুলে হাতের টর্চ লাইটটা নিয়ে বের হয়ে দেখি শাহিদ দাঁড়িয়ে আছে। তখন আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কোনো যোগাযোগ নাই, না করে সোজা আমার বাড়িতে চলে আসলা, কোনো সমস্যা নাকি? সে বলল না, কোনো সমস্যা না, তোকে বলেছিলাম না ওই পাহাড়ে যাওয়ার কথা, আজকে তো সেখানে নিয়ে যাব। আমি বললাম এখনই যাবি? কুট করে এখন কীভাবে যাব? তখন সে বলল আজকের রাতটা অনেক ভালো, মিস করলে কিন্তু হবে না, চল রওনা দিই। আমি বললাম কিছু নেওয়া লাগবে না। সে এটা না বলে হাঁটতে লাগলো। আমিও আমার রুমের দরজা তালা মেরে তার সাথে হাঁটতে লাগলাম। বাড়িতে কাউকে কিছু না বলে আমি বেরিয়ে গিয়েছি। আমরা অন্ধকারে হেঁটে যাচ্ছিলাম, যদিও তখন অনেক কুয়াশা পড়েছিল। একসময় আমরা জমিন পার হয়ে পাহাড়ের কিনারে এসে পৌঁছাই। শাহিদ গাছের শিকড় আর লতা পাতা ধরে উপরে উঠছিল, কিন্তু আমার উঠতে একটু অসুবিধা হচ্ছিল বিধে আমি টর্চ লাইটটা একটু অন করে আমি সামনের দিকে মারলাম। আর তখনই আমার চোখে পড়লো অবাক করা একটা ব্যাপার। শাহিদ আমার আগে আগে উঠছিল বলে লাইটের আলো তার শরীরে পড়ছিল। আর যখন আমি লক্ষ্য করে দেখি লাইটের আলোতে মাটিতে শাহিদের কোনো ছায়া পড়েনি, কিন্তু আমার ছায়া ঠিকই আছে, বুঝতে আর বাকি রইল না আমি যে আজ ফাঁদে পা দিয়ে ফেলেছি। এখন আর পিছু ফেরবার সুযোগ নেই, যে কোনো কিছু একটা করতে পারে। তাছাড়া এসে পড়েছি যখন, আজ এর একটা সমাধান করে আমি ছাড়বো এবং একটা দেখবো কি হয়। হয় থাকবো এই জগতে, নাহলে মরে যাব। এটা ভেবে আমি আর কোনো কথা না বলে তার পিছু পিছু পাহাড়ের উপর উঠলাম। উঠার পর আমি দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম আর সামনের দিকে তাকিয়ে দেখছিলাম শাহিদ রূপে যেটা ছিল আমার থেকে আরেকটু দূরে সরে গিয়ে দাঁড়ালো। তারপর তার দেহটা আস্তে আস্তে কেন জানি মনে হচ্ছিল বড় হতে লাগলো। আমি টর্চ এবার মারতেই দেখি 10-12 ফিটের মতো বিশাল দেহের অধিকারী একটা মানুষে পরিণত হয়ে গিয়েছে সেটা। কিন্তু আমি চেহারার দিকে টর্চ মারতে পারছিলাম না তার। এবার সে ফিরে তাকালো আমার দিকে। যেই আবছা একটা আলো আছে, সেই আলোটা আমি সব দেখছি। আমি আর এখন টর্চ জ্বালাতে পারছি না। আমি দেখলাম বলিষ্ঠ একটা চেহারা, মুখে লম্বা দাড়ি একত্র করে বাঁধা, ঠিক আগের মতো যেটা আমি স্বপ্ন দেখেছিলাম। সবুজ রঙের দুটো চোখ জল জল করছে, মনে হচ্ছে অনেক দিনের ক্ষুধার্ত। মাথায় তার কোনো চুল নেই, চাঁদের যতটুকু আলো আছে তা দিয়ে আমি সব দেখছিলাম। আর তার গালে কোনো মাংস আছে বলে মনে হচ্ছিল না। সে তখন বলে উঠল, কি রে খোকা, শেষ পর্যন্ত আমার পায়ে ফাঁদ দিলি? তখন আমি বুঝলাম না সে কি বলল। বারবার তার কথা বোঝার চেষ্টা করছি, কিন্তু আমার মনে হচ্ছিল সে বাংলা কথা বলছিল, উর্দু কথা নাকি হিন্দি, কিছু বুঝতে পারছিলাম না। সে শুধু একবার শেষ মুহূর্তে একটা কথাই বলল, আমার ফাঁদে তো পা দিলি, এবার কি করবি? এতটুকু শুধু বুঝতে পারলাম। এটা বলে সে একটা অট্ট হাসি দিল। আমি তখন শান্ত গলায় বললাম, তুই কি তাহলে সেনাপতি? সে বলল, হ্যাঁ, তবে এটা আমার দ্বিতীয় জীবন। জিজ্ঞেস করলাম কি হবে? তখন সে বলল, হ্যাঁ, সবই বলবো, তোর ইচ্ছাটা আমি পূরণ করে তবেই তোকে মারবো। তবে শুন, সেনাপতি অনেক বছর সাধনা করে আমাকে এখানে এনেছিল, আর আমার সাথে একটা সওদা করেছিল। সে তার রূহ আর দেহ দিয়ে দিবে আমাকে, আমি তার সাথে মিশে যাব, বিনিময়ে তাকে দিব আরামায়েশের এক জিন্দেগি। এই কথা মতো তাকে আমি রাজত্বে এনেছিলাম, কিন্তু তোর পূর্বপুরুষরা তাকে মেরে তার দেহ পুড়িয়ে ফেলেছিল সবাইকে নিয়ে। আর এক হুজুর দ্বারা আমাকে বন্দি করে পাঠিয়ে দিয়েছিল দেয়ালের অন্য প্রান্তে, যেখানে শুধু আমরা জিনরা থাকি। এত বছর ধরে সেই বদলা নেওয়ার জন্য অপেক্ষা করে বসেছিলাম। ঠিক তখনই তুই আমার সেই আংটিগুলো ব্যবহার করে আমাকে আবার ফিরিয়ে নিয়ে আসলি। এবার তোর মাথা কেটে আমি সেই বদলা নেব। আমি তখন হতবাক হয়ে সব শুনছিলাম এবং হাত পা কাঁপছিল ভয়ে, কোনো সাহস জোগাতে পারছিলাম না, শুধু মনে মনে দোয়া পড়ছিলাম। তাহলে আমার ধারণাটাই ঠিক ছিল,
সব ঝামেলার মূল ছিল এই আংটিগুলো। কিন্তু তখন আমার মাথায় আরেকটা ব্যাপার আসলো। আমি জিজ্ঞেস করলাম, তাহলে ওই মেয়ে জিনের অভাবটা তোরই ছিল? সে বলল, না রে খোকা, এটা সেই মেয়েটারই কারিন। তাকে আমি এই কুয়ায় জিম্মি করে রেখেছিলাম আর তোর কাছে পাঠিয়েছিলাম তোকে নিয়ে আসার জন্য, বিনিময়ে তাকে আমি মুক্তি দিয়ে দিব। এই আশায় সে বারবার তোর কাছে গিয়েছিল, কিন্তু যতবার এসেছে তোর শরীরটা বন্ধ ছিল। যাই হোক, আজ তো তোর শরীর বন্ধ না, এখানে এসে পড়েছিস আর তোর রক্ষা নেই। হঠাৎ আমাকে বলে ওঠে, হারামজাদা। তার কথা শেষ না হতেই আমি বুঝতে পারলাম আমার পা বেয়ে কিছু একটা যেন উপরের দিকে উঠছে। আমি তাকিয়ে দেখি মনের লম্বা লম্বা কিছু পাতা, মনে হচ্ছে সাপের মতো ফসফস করে আমাকে পা পিছিয়ে আমার উপরে উঠছিল। আমি নড়াচড়া করবার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। এত দ্রুত সে আমার পুরো শরীর লতা পাতা দিয়ে পেঁচিয়ে ফেললো। গলাটা যখন আমার চেপে ধরলো, তখন আমি আর কোনো সুযোগই পাচ্ছিলাম না, মাটিতে পড়ে যাচ্ছিলাম। তখন আজ তাহলে আমার শেষ রাত, দিনের সূর্যটা হয়তো আর দেখার সুযোগ হবে না। কানে তখন শুধুই সেনাপতির সেই বিকট হাসির শব্দ। গলার লতা পাতা চাপে কেন জানি দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই বুঝলাম যেন বৃষ্টির মতো পানির ছিটা এসে পড়লো আমার উপরে, আর সাথে সাথে মধুর সুরে দ্রুত শরীর পাঠ করছে কেউ, এটা শুনতে পারলাম। সাথে সাথে বনের লতা পাতা শরীর থেকে ঝরে গেল, আর এদিকে সেনাপতির হাসিটা বন্ধ হয়ে গেল। আমি কনফিউজড হয়ে গেলাম, ব্যাপারটা কি হলো হঠাৎ করে। চারদিকে তখন আতরের একটা মিষ্টি সুবাস ছড়াচ্ছিল এবং আমার মনে সাহস জোগাচ্ছিল। আমি ভাবছিলাম যে ভয় পাচ্ছি, কিন্তু না, আমার তো অনেক সাহস আসছিল। এত মিষ্টি গন্ধ এর আগে আমি কোনোদিন শুনতে পাইনি। আস্তে আস্তে আমি উঠে দাঁড়াই, সেনাপতির দিকে তাকালাম, দেখলাম সে খুব রাগান্বিত একটা ভাব নিয়ে আমার দিকে তাকিয়েছে। আসলে আমার দিকে না, ঠিক আমার সোজা সে অন্য কাউকে যেন লক্ষ্য করছিল। তার দেখা দেখি আমিও আমার পিছন দিকে তাকালাম আর দেখলাম 3টা অবয়ব দাঁড়িয়ে আছে আমার পিছনে। তখন বুঝে গেলাম এই অবয়বগুলা আমার সাথে থাকা সেই মুমিন জিন। কেন যেন মনে হচ্ছিল অন্ধকারের মাঝেও তারা সাদা জুব্বা পরা এবং তাদের মাথায় কিছু একটা পাগড়ির মতো ছিল। যতটুকু মনে পড়ে চেহারাটা আমার অস্পষ্ট হলো, কেন জানি মনে হচ্ছিল নুরানি চেহারা কেউ একজন হবে এবং সাদা দাড়ি তাদের ছিল। এদের মধ্যে মাঝখানের একজন আমার কাছে আসলেন, এসে বললেন, তোমার মন তো পবিত্র, তাহলে ভরসা নাই কেন? একবার ভরসা করো, স্মরণ করে দেখো, আল্লাহকে স্মরণ করো এবং দোয়া দুটি করে থাকো। তারপর আমি দেখলাম আস্তে আস্তে সেনাপতি পিছিয়ে চলে যাচ্ছে এবং ওনার কথার উত্তর আমি দিতে চাইলাম, কিন্তু আমি উত্তর দিতে পারছিলাম না। শুধু আমি এতটুকু শুনতে পেলাম যে সেনাপতি তার তলোয়ারটা বের করতে চাচ্ছে। সে তেড়ে আসছে আমার দিকে, আমার হাতের দিকে সে মানে হাতে একটা কোপ আনবে উদ্দেশ্যে আসতেই এই সময় আমি দেখলাম যে 3জন জিন আমার পিছে ছিল, তারা কিছু একটা, তাদের হাতে পানির পাত্র জাতীয় কিছু একটা ছিল, হয়তো সেটা জমজমের পানি সেটা হবে। দেখলাম যেটা ছুঁড়ে মারলো সেনাপতির উপরে, আর তখনই দেখলাম যেটা আগুনের ফুলকির মতো কিছু একটা আমার চোখের সামনে চলে গেল, আর একটা চিৎকার। আর এদিকে আমি শুধু দূরত পাঠ করার শব্দ পাচ্ছিলাম। ধীরে ধীরে দেখলাম সেনাপতির ছায়াটা আগুনের মাঝে মিলিয়ে কালো ধোঁয়া একটা বের হলো এবং সামনে আর কিছুই নেই। একজন মুমিন জিন গিয়ে শুধু একটু আমি সামনে দেখলাম কিছু একটা বোতল বন্দি করলো, বুঝতে পারলাম সেনাপতি এখন আর নেই। একটা কালো ধোঁয়া যেটা দেখলাম সেটাও এখন আর নাই। তখন ওদেরকে আমি জিজ্ঞেস করলাম, কি করলেন আপনারা? তারা বললো সেনাপতি শেষ, বোতল বন্দি করলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, সেনাপতি কি শয়তান ছিল? কীভাবে এই শয়তানের রূপে সে এরকম এভাবে আসলো? তখন তারা বললো, এসব সব কালো জাদুর ফলাফল, তুমি বুঝবা না। তুমি বাড়ি যাও, ফজরের সময় হয়ে গেছে, নামাজ পড়ে ঘুমায় পড়ো আর আল্লাহকে ডাকো। আজকের পর থেকে আর নামাজ ছাড়বা না, সবসময় নামাজ পড়বা। আমি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম, তখন আমার মনে হলো একটা কাজ এখনো বাকি রয়ে গেছে আমার। আমি আবার ফিরে গেলাম তাদের সামনে। তারপর আমি তাদেরকে বললাম, আমাকে একটু জমজমের পানি দিবেন? ওনারা জিজ্ঞেস করলেন, এখন আর পানি দিয়ে কী করবা? আমি উত্তর দিলাম, কেউ একজনকে এখান থেকে মুক্তি দিতে চাই। এটা শুনে একজন মুচকি এসে আমাকে পানির পাত্রটা দিয়ে দিল। আমি অনেক কষ্টে সেটা নিয়ে নিচে নেমে এলাম। তারপর সেই কুয়ার মতো গর্তে দোয়া পড়তে পড়তে সে পানিটা ঢেলে দিলাম। আমি জানি না আমার এই কাজে এই কুয়ার পানি পবিত্র হয়ে সেই মেয়েটার
সেই মেয়েটা মুক্তি পেয়েছে কিনা। তারপরও না জেনে আমার এখন দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ দোয়া দরুদ পড়লাম। আমি ভাবলাম হয়তো মেয়েটা এখান থেকে মুক্তি পাবে। সেই রাতটা আমার কাছে অনেক ভয়ানক ছিল। আমি এটা কাউকে শেয়ার করিনি, আমি শুধু দুজনকে শেয়ার করেছিলাম, শাহিদ এবং এই ভৌতিকতায়। তারপর সেই একটা ইতিহাসের সমাপ্তি ঘটে, যেটা আর কেউ জানে না। আমি আবারও বলছি, পরের দিন যেটা হলো আমার আরেকটা অবাক করা ঘটনা। কারণ সেদিন আমি বাড়ি এসে নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে ওঠার পর আমার দিকে নজর পড়লো, তখন দেখি আমার হাতের দিকে 3টা আংটি ঠিকই আছে। সেখানে শুধু দেখছি যে লাল নীল কালারের পাথর দিয়ে আংটিটা আছে, সবুজ কালারের যে মানে 3টা আংটি ঠিকই আছে। তো 2টা আংটির মধ্যে যে লাল নীল কালারের পাথর ছিল সেই 2টা আংটি ঠিক আছে, কিন্তু তৃতীয় যে আংটিটা সেটা আংটি ঠিক মতো আছে, কিন্তু সবুজ পাথরটা আসলে নাই। তারপর আমি একটু খেয়াল করে দেখলাম যে আশেপাশে কোথাও আছে নাকি। আমি এতটুকু আমার মনে আছে যে গতকাল সেখান থেকে আসার বাসায় আমি সেই 3টা আংটি দেখছিলাম, সবগুলো পাথর আছে, হাতে সব ঠিকঠাকই ছিল। কিন্তু এখন দেখছি যে একটা আংটির সেই যেটা সবুজ পাথরে ছিল সেই পাথরটা গায়েব। এর উত্তর আমি আর খুঁজে পাইনি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। তো রাসেল ভাই, আমার নাম মোহাম্মদ আরিফ আহমেদ, আমি বলছি কুড়িগ্রাম থেকে। আজকের যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মূলত ঘটেছিল একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে। তো তিনি সম্পর্কে আমার পরিচিত হন, যার কারণে তিনি আমাকে ঘটনাটি শেয়ার করেন। তিনি সম্পর্কে আমার ভাই হন। তার সাথে আমার এমনিতেই পরিচয় হয়েছিল। হ্যাঁ, তিনি আমার পারিবারিক কোনো সম্পর্কের নন। যাই হোক, তিনি আমাকে যেভাবে ঘটনাটি বলেছেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। তো যিনি ঘটনাটি আমাকে বলেছেন তার নাম রফিক ভাই। তো রফিক ভাই আমাকে ঘটনাটি শুরু করেন। তিনি আমাকে বলেন যে তিনি সে সময় প্রথম গাড়ি চালা শিখেছেন, যার কারণে তার সাথে সবসময় একজন তার ওস্তাদ থাকতো। তিনি তার ওস্তাদের সাথেই গাড়ি চালা শিখতেন। এপাশে ওপাশে যাওয়া, বিভিন্ন ধরনের রোগীকে নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাওয়া, দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় যাওয়া বা ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়া। তিনি সারা বাংলাদেশেই মূলত অ্যাম্বুলেন্স চালিয়ে বেড়াতেন। তার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। তিনি মূলত ঢাকা হাসপাতালেই, মানে ঢাকা সরকারি হাসপাতালেই থাকতেন, তার আশেপাশেই থাকতেন। তো যাই হোক, রফিক ভাই আমাকে বলেন যে তিনি তখন নতুন গাড়ি চালা শুরু করেছেন। তার ওস্তাদের কাছে শিখে তিনি নতুন একটি গাড়ি নিয়েছেন এবং তিনি একাই চালাতেন, এবং তার সাথে একজন থাকতো, তার সাথে একজন হেল্পার থাকতো। হ্যাঁ, সেও তার কাছে গাড়ি চালা শিখতো। তো যাই হোক, রফিক ভাই তখন নতুন গাড়ি চালা শেখার পর নিজের একটি গাড়ি কিনেছেন। তো তিনি একটি ভাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকায় নিয়ে যান। ঢাকায় নিয়ে যাওয়ার পর তিনি সেখান থেকে খেতে বের হবেন, মানে রোগীকে নামিয়ে দেওয়ার পর তিনি খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে খেতে যাবেন। সে সময় হঠাৎ করে একজন ডাক্তারের কল তার কাছে একজন ডাক্তারের কল আসে। তো তখন রফিক ভাই করে কি, ডাক্তার বলে যে একটা লাশ আছে, এই লাশটি নিয়ে তোমাকে যেতে হবে। রফিক ভাই তখন জিজ্ঞাসা করে কোথায় যেতে হবে স্যার? তখন বলে যে এটি যেতে হবে তোমার চট্টগ্রামের কোনো একটা জায়গার কথা বলে, জায়গাটির নাম আমার বর্তমানে মনে নেই। যাই হোক, তো রফিক ভাই বলেন যে স্যার ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে আসি, নিয়ে যাচ্ছি। তো রফিক ভাইয়ের ছেলেটি সহ যে ছেলেটি তার সাথে থাকে, তো রফিক ভাই তার সাথে খাওয়া দাওয়া করতে যান। খাওয়া দাওয়া করতে গিয়ে হঠাৎ করে সেই ছেলেটির পেট ব্যথার কারণে খুবই অসুস্থ হয়ে পড়ে, এবং সেই ছেলেটির বোনের বাড়ি ঢাকায় থাকার কারণে সে রফিক ভাইকে জোরাজুরি করতে থাকে যে ভাইয়া আমার খারাপ লাগতেছে, যে আমি আমার বোনের বাড়িতে যাবো, আজকে আমি সেখানে থাকি, আমার শরীরটা খুব খারাপ, তুমি একাই নিয়ে যাও না। তো রফিক ভাই কোনো রকম ইচ্ছা না থাকার পরেও তিনি রাজি হয়ে যান যে ঠিক আছে, তুই আমি তাহলে একাই নিয়ে যাই, তুই যা।
তিনি তো আর এত কিছু ভাবেননি যে রাস্তার মধ্যে কি হবে। তো রফিক ভাই লাশটি তুলে এবং তার লাশটির যে আত্মীয় স্বজনরা ছিল তারাও ছিল, কিন্তু তারা করে কি, তারা আরেকটি গাড়িতে চড়ে এবং লাশ এক গাড়িতে, তারা এক গাড়িতে। তো তারা যাওয়ার সময় একসাথে গাড়িটি যায়। তো একসাথে যখন গাড়িটি যাচ্ছিল তখন গাড়িটি খুবই ভারী ভারী লাগছিল। যাই হোক, রফিক ভাই সেগুলো কোনো কিছু তোয়াক্কা না করে গাড়িটি নিয়ে সেই উদ্দেশ্যে রওনা দেন। এবং সেই দিন আবহাওয়াটা একটু খারাপ থাকার কারণে হঠাৎ বৃষ্টি আসে এবং বৃষ্টি আসার কারণে রফিক ভাই যাচ্ছিলেন, কোনো সমস্যা সেরকম হচ্ছিল না, পিচ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো যাই হোক, দুটি গাড়ি একসাথেই যায়। যাওয়ার পর তারা গাড়িটি রফিক ভাই তাদের বাড়িতে পৌঁছায়। তো একটা বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম, তাদের বাড়ি যাওয়ার সময় একটি কাঁচা রাস্তা পড়ে। তো কাঁচা রাস্তাটা পার হয়ে যেতে হয়। তো বৃষ্টির কারণে কাঁচা রাস্তাটি একটু পানি জমার কারণে পিচ্ছিল হয়ে গিয়েছিল। যাই হোক, যাওয়ার সময় কোনো সমস্যা হয়নি। তিনি এবং তার পিছনের গাড়িটি, তার আত্মীয়, ওই গাড়িতে তার আত্মীয় স্বজন একসাথেই চলে যান। একটি বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, লাশটি যে লাশটি ছিল, এই লাশটি একটি হিন্দু লাশ, হ্যাঁ, মানে হিন্দু মানুষের লাশ। যাই হোক, তিনি যাওয়ার আগেই মানে তিনি যখন পৌঁছিয়ে দেখতে পারেন যে তার সৎকারের জন্য সকল জিনিসপাতি যা যা লাগে সৎকারের জন্য সব অ্যারেঞ্জ করে রেখেছে তার পরিবার, এবং যাওয়ার সাথে সাথে লাশটি নামিয়ে দিয়ে তিনি চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তো লাশটি নামানোর পর সেখানে লাশটি নামানো হয় এবং লাশের সৎকারের জন্য যা যা করা লাগে সেই আয়োজন তারা করে ফেলে এবং রফিক ভাইকে তারা বিদায় দিয়ে দিবেন এবং সেজন্য তার পাওনাটা তাকে পরিশোধ করে দেন। এবং রফিক ভাইয়ের সাথে যে গাড়িটি গিয়েছিল সে গাড়িটি সেদিন আর আসবে না, কারণ সে যেহেতু তার আত্মীয় স্বজনকে নিয়ে গিয়েছিল এবং তারা পরের দিন চলে আসবে, যার কারণে সেই গাড়িটি আর আসে না। তো রফিক ভাইকে একাই আসতে হবে। তো রফিক ভাই যেদিক দিয়ে এসেছিলেন সেদিক দিয়ে কোনোভাবেই যাওয়া পসিবল না। তো রফিক ভাই এখানে আশেপাশে যারা আছে তাদের কাছে খোঁজখবর নিচ্ছিলেন যে এই রাস্তা তো খারাপ, অন্য কোনো রাস্তা আছে কিনা, বা যে পাশ দিয়ে আমি যেতে পারবো। যাই হোক, সে পাশ দিয়ে যাওয়ার সময় তাকে একটি রাস্তার কথা বলেন, তিনি যাকে জিজ্ঞেস করেন তিনি বলেন যে এদিক দিয়ে না গিয়ে বাম পাশ দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে তুমি যাও। তো তিনি সে পাশ দিয়ে, রাস্তাটা ভালো কিন্তু কাদামাটির রাস্তা, মানে মাটির রাস্তা, কিন্তু যে লোকটি তাকে ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা বলেছিল সে আসলে যে ব্যক্তিটা মারা গিয়েছিলেন তার পরিবারের কেউ ছিলেন না, মানে এটি আর কি তিনি পরে জানতে পারেন। যাই হোক, তিনি যে পাশ দিয়ে যেতে বলেছিলেন সেই রাস্তাটি ছিল খুবই ভয়ঙ্কর, কিন্তু এই কথাটি রফিক ভাইয়ের কাছ থেকে তিনি লুকায়িত রেখেছিলেন। যাই হোক, এটি রফিক ভাইয়ের ভাগ্য ছিল, তিনি সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন এবং তার পাওনা পাওয়ার পর তিনি তাদের কাছে বিদায় নিয়ে তিনি যাওয়ার জন্য রওনা দেন। একটি বিষয় বলে রাখা ভালো যে রাসেল ভাই তখনও কিন্তু বৃষ্টিটি হচ্ছিল, বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি। তো রফিক ভাই যাত্রা শুরু করেন। তিনি 40 কিলোমিটারের মতো গিয়েছেন। তো দেখা যায় কি 40 কিলোমিটার যাওয়ার পর তিনি এমন একটি জায়গায় পৌঁছান যে জায়গাটি আর কি মাটির রাস্তা ছিল এবং তার চারপাশে বলতে বামে একটি পুকুর ছিল এবং ডানে একটি বড় একটি নদী ছিল। নদীটির দূরত্ব তার ভাষ্য মতে 2 কিলোমিটারের মতো ছিল। তাহলে বলছেন কত বড় নদী ছিল। যাই হোক, নদীটি রাস্তার সাথে সাথে গিয়েছে এবং পুকুরটির পর এই পাশে বাঁশঝাড় ছিল এবং আশেপাশে বসতি খুবই কম ছিল। তো তিনি যথারীতি যাচ্ছিলেন এবং যেহেতু মাটির রাস্তা তিনি আস্তে আস্তে যাচ্ছিলেন। মানে এটা রাস্তাটা কেমন, মানে একটা পাকা রাস্তা পার হয়ে এই রাস্তাটি দিয়ে গিয়ে আরেকটা পাকা রাস্তার মধ্যে উঠতে হয়। তো এটি করার জন্য তিনি গিয়েছিলেন। যাওয়ার পর তার গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তিনি চেষ্টা করছিলেন গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য, তার গাড়িটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এবং সেই সময় কিন্তু বৃষ্টি হচ্ছিল রাসেল ভাই। যাই হোক, সেই সময় তিনি গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য
অনেক চেষ্টা করেন কিন্তু গাড়িটি স্টার্ট হচ্ছিল না। পরবর্তীতে তিনি তার ওস্তাদকে ফোন দেন যে ওস্তাদ আমার তো এরকম এরকম সমস্যা হয়েছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। ওস্তাদ বলেন যে তুমি এটা এটা করো তাহলে স্টার্ট হবে। তো তিনি চেষ্টা করছিলেন, স্টার্ট হচ্ছে না। তিনি হঠাৎ লক্ষ্য করলেন গাড়ির ওজনটি কেন কেন জানি একটু বেড়ে গিয়েছিল, মানে গাড়ির ওজনটি বৃদ্ধি পেয়েছিল। তিনি অত কিছু মনে করেনি এবং গাড়িতে ঠান্ডা একটি বাতাস বইতে শুরু করল। তিনি তখন বুঝতে পারলেন যে এখানে কোনো একটি সমস্যা হয়েছে। তিনি তাড়াহুড়ো করে গাড়িটি স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন কিন্তু গাড়িটি স্টার্ট হলো না। তিনি করলেন কি, সাথে সাথে একটি সিগারেট জ্বালালেন এবং সিগারেট খেতে খেতে তার ওস্তাদের সাথে কথা বলতে শুরু করলেন। ওস্তাদ গাড়িতেও স্টার্ট হচ্ছে না। তখন তিনি বিড়িটি খাওয়া শেষ হয়েছে, তার 10 মিনিট গিয়েছে, তিনি রিয়ার ভিউ মিররে দেখতে পান পিছনে একটি অবয়ব, মহিলা অবয়ব। তিনি ভাইয়ের দিকে তেড়ে আসছেন। ভাই এটি দেখে মানে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে যান এবং তার ঘুম ভাঙে বা তিনি জেগে ওঠেন পরের দিন সকালে। সে সময় এলাকার কিছু লোকজন এবং বিলের ধারে কিছু লোকজন সেখানে আসে, এসে বলে ভাই আপনি এখানে কিভাবে যে এখনো দাঁড়িয়ে আছেন, আপনার কি কোনো সমস্যা হয়েছে? তখন ভাই সে ঘটনাগুলো, সম্পূর্ণ ঘটনা তাকে খুলে বলার কারণে লোকগুলো যারা ছিল তারা বলে ভাই আপনি তো ভালো বাঁচা বেঁচে গেছেন, কারণ আপনি যে জায়গায় আছেন এখানে আগে একটি শ্মশান ছিল এবং জায়গাটি খুবই খারাপ এবং এখানে প্রতিনিয়ত কিছু ঘটনা ঘটে এবং এই পাশ দিয়ে রাতের বেলা কেউ যাওয়া আসা করে। আপনার ভাগ্য খুবই ভালো ভাই, আপনি বেঁচে গিয়েছেন। যাই হোক, পরবর্তীতে রায়হান ভাই জ্ঞান ফেরে এবং সেখানে মাটিতে গাড়িটি আটকে গিয়েছিল। সেই লোকগুলো কাদামাটি থেকে গাড়িটি তুলে রায়হান ভাইকে পাঠিয়ে দেয়। রায়হান ভাই চলে আসে এবং রায়হান ভাইয়ের সাথে এটা বাদেও আরো অনেক ধরনের ঘটনা ঘটেছে এবং সেগুলো আমার সাথে শেয়ার করেছেন। তো রাসেল ভাই ঘটনা বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি আজকে আর সেগুলো আপনার কাছে শেয়ার করছি না। আজকের ঘটনাটি যদি আমার ভালো লেগে থাকে আপনার কাছে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে আরো অনেক 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 ঘটনা আছে, আমি অবশ্যই এগুলো আপনার সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।